অধ্যায় ৩১ ভেসের পরীক্ষা এবং আবিষ্কার পরীক্ষাগারে নিঃসঙ্গতা ভেস তার পরীক্ষাগারে একা বসেছিল। বাইরের আকাশে অন্ধকার নেমে এসেছে, কিন্তু তার হোলোডেস্ক থেকে নীল আলো ঝলমল করছে। তার চোখ লাল হয়ে গেছে, ৩ রাত ধরে সে ঘুমায়নি। তার সামনে রয়েছে একটি নতুন নকশা, যার প্রতিটি রেখা, প্রতিটি চিপ তার নিজের হাতে তৈরি। কিন্তু এটি ছিল সাধারণ কোনো মেক ডিজাইন নয়। এটা ছিল প্রথম সোল ফ্রেম কম্প্যাটেবল ডিজাইন, একটি এমন মেক যার কোরে আত্মা প্রবেশ করতে পারে। আমি যদি এর সফল পরীক্ষা করতে পারি, তাহলে মেক ডিজাইনের দুনিয়ায় এক নতুন যুগ শুরু হবে, ভেস ধীরে বলল। লুমেনহার্ট এখন পুরোপুরি সক্রিয় এবং মাঝে মাঝে ভেসের অনুমতি ছাড়া কথা বলে। ভেস, সে বলল, তুমি আবার নতুন কিছু তৈরি করছো কেন? কারণ তুমি একা না, আমি চাচ্ছি আরও অনেককে এই পথ দেখাতে। কিন্তু তুমি জানো না কি ঘটবে যদি সব মেশিন জীবন্ত হয়ে ওঠে? ভেস থেমে গেল। এই প্রশ্নটা সে নিজেকেও করেছে বারবার, কিন্তু একটা উত্তর সে নিজেকে দিয়েছে। যদি আমরা ভয় পেয়ে থেমে যাই, তাহলে অগ্রগতি কখনো আসবে না। পরীক্ষা শুরু। ভেস তার নতুন তৈরি মিনি মেককে সক্রিয় করল। ছোট ড্রোনের মতো একটা যন্ত্র, যার কোরে ছোট একটা সোল ফ্রেম ইনস্টল করা ছিল। সিস্টেম ইনিশিয়েট সোল সিঙ্ক প্রোটোকল। সিঙ্ক প্রক্রিয়া শুরু হচ্ছে। তরঙ্গ সঠিকভাবে মিলছে। হঠাৎ করে সেই মেঘ কেঁপে উঠল, তার চোখে আলো জ্বলে উঠল। তারপর ধীরে ধীরে সে কথা বলল। কে আমি? ভেস হাসল। তুমি আমার সৃষ্টি, এবং আমি তোমার নাম দিচ্ছি নোভা। প্রত্যাশার নতুন দিগন্ত। এই ছোট মেঘ নোভার জন্ম দিয়ে ভেস বুঝল সে কেবল ডিজাইনার নয়, সে স্রষ্টা। প্রতিটি সোল ফ্রেমে যদি এমন আত্মা জন্মাতে পারে, তাহলে মেঘ আর কেবল অস্ত্র থাকবে না, তারা হবে সহযোগী, বন্ধু, এমনকি পরিবার। তবে ভেস নিজেকে মনে করিয়ে দিল, সব আত্মা বন্ধুবান্ধব হবে না, কিছু বিপজ্জনক হতে পারে। তবুও সে থামল না, কারণ অজানার ভয় যতই থাকুক না কেন, আবিষ্কারের আগ্রহ ছিল আরও প্রবল। অধ্যায় ৩১ শেষ। অধ্যায় ৩২ গন্টলেট অনুবাদ। যখন উপস্থাপক অবশেষে প্রতিযোগিতার ডিজাইন পর্বের সমাপ্তি ঘোষণা করলেন, অনেক তরুণ তরুণী হতাশ হয়ে গুঁড়িয়ে উঠল। ভেস নিজের মেঘটি শেষ করতে কিছুটা সময় হাতে পেয়েছিল, কিন্তু অনেক ডিজাইনারের দক্ষতা ছিল না যে তারা ভিন্ন ভিন্ন যন্ত্রাংশ জোড়া দিয়ে কার্যকর মেঘ তৈরি করতে পারে। তাদের বেশি সময় লেগে যাচ্ছিল সংযোগ ঠিক করতে। আপনারা আমাদের খুব কম সময় দিয়েছেন, এক তরুণী কান্না জোড়ানো মুখে অভিযোগ করল। তার তৈরি মেঘটা অর্ধেকও শেষ হয়নি। আরও সময় দিন আমাদের। মাত্র ১২ ঘন্টা, এটা তো কিছুই না, এটা একেবারে অন্যায়। চুপ, উপস্থাপক রক্তমাখা কণ্ঠে হুকুম দিলেন, আর তৎক্ষণাৎ সব দুর্বল ডিজাইনাররা ভয়ে চুপসে গেল। যোগ্যতা যাচাইয়ের শর্ত আগেই প্রকাশিত হয়েছিল, তোমাদের প্রস্তুত থাকা উচিত ছিল। গত বছরও ১২ ঘন্টার সীমা ছিল। আমরা সময়সূচির মধ্যে আছি, আর মূল রাউন্ড কাল। আমরা ইভেন্ট পিছিয়ে দেব না, যাতে তোমরা শেষের টাচ দিতে পারো। চারপাশে তাকিয়ে ভেস দেখল প্রায় ১/৩ প্রতিযোগী তাদের ডিজাইন শেষই করতে পারেনি। বেশিরভাগই হোঁচট খেয়েছে, কারণ তারা অনেক সময় অপচয় করেছে বিভিন্ন যন্ত্রাংশ জোড়া দিতে। এটা প্রমাণ করল তাদের মেক ডিজাইন সম্পর্কে প্রাথমিক ধারণার বাইরে কিছুই নেই। এটা বেশ স্পষ্ট যে আয়োজকরা এই ব্যাপারটাকেই বেশি গুরুত্ব দিয়েছে। আর কিছু ডিজাইনার সিদ্ধান্ত নিতে ভুল করেছে। একজন হেলিমেক ডিজাইনার অত্যাধুনিক ইঞ্জিন আর পাওয়ার রিয়াক্টর ব্যবহার করেছে। ঠিকই আছে, কিন্তু সে অতিরিক্ত ক্ষমতা কাজে লাগাতে গিয়ে মেকের মধ্যে অনেক খেলনা ভরে দিয়েছে। যদি সে সীমিত সময় মাথায় রেখে সরল ও কার্যকর ডিজাইন করত, তাহলে যোগ্যতা অর্জন করতে পারত। সর্বোপরি, যারা ডিজাইন শেষ করতে পারেনি, তারা প্রয়োজনের থেকে বেশি কাঁধে নিয়েছিল। যদি তারা সহজ, কম জটিল যন্ত্রাংশ বেছে নিত, তাহলে অন্তত একটা কাজের মেঘ দাঁড় করাতে পারত, যা প্রমাণ করত তারা চাপের মধ্যে কাজ করতে পারে। তবে তাদের উচ্চাকাঙ্ক্ষা দোষ দেওয়ার মতো কিছু নয়, ভেস ভাবল।
ভেসও নিজে এক প্রকার চিট করেই এই পরিস্থিতি এড়িয়েছে। সিস্টেম পাওয়ার আগে সে ছিল একেবারে সাধারণ একজন স্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন শিক্ষার্থী, যার জানা ছিল পুরনো হাস্যকর মেকানিক্স টেকনিক। তার বাবা তাকে এই সিস্টেম দিয়ে কয়েক বছরের পড়াশোনা এবং অভিজ্ঞতা পেরিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিল। এই অনুভূতিগুলো নিয়ে বসে থেকে লাভ নেই। আমি আর ওরা এক নই, তারা নিজেরাই মেক ডিজাইনের পথে হেঁটে এসেছিল। মেক ডিজাইনের পথ হলো খ্যাতি, অর্থ এবং মর্যাদার, কিন্তু এটাও এমন একটা যুদ্ধ যেখানে সীমিত সংখ্যক মানুষই টিকে থাকতে পারে। একজন ডিজাইনার সফল হলে শত বা হাজারো ডিজাইনার হয় অন্যদের ডিজাইনের রক্ষণাবেক্ষণ বা উৎপাদনেই জীবন কাটায়। পরাজিতদের মঞ্চ থেকে সরিয়ে দিয়ে উপস্থাপক বাকি অংশগ্রহণকারীদের দিকে ইশারা করলেন। পরাজয়রা সরবেন না তালাচারে। অংশগ্রহণকারীরা সবাই পাশে দাঁড়াল। দ্বিতীয় পর্যায়টা পারাকম্পীদের সঙ্গে একটা গন্টলেটের মতো পরীক্ষার মধ্যে যাবে। মঞ্চের পেছনে একটা অত্যাধুনিক সিমুলেশন পড আনা হলো। হ্যান্স টাইট পয়লেটিং স্যুট পরে দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে পডে প্রবেশ করল। মঞ্চ অন্ধকার হয়ে গেল, তারপর উজ্জ্বল হয়ে উঠল এক অপূর্ব ডিজাইন, একটি হালকা দৃষ্টিনন্দন মেক যার হাতে দ্বিগুণ লম্বা পোলার্ম। এরপর চারপাশে দৃশ্য ফুটে উঠল একটি শহরের ভাঙাচোরা পরিবেশ, যা মেক টেস্ট করার জন্য সাজানো হয়েছিল। প্রথমে রয়েছে ন্যাটনায় মন্টেগের তৈরি ল্যান্ডস্টার। হ্যান্স মেকটি চালানোর আগে 5 মিনিট সময় পাবেন মানিয়ে নেওয়ার জন্য। এই সময়সীমা প্রতিটি মেকের জন্য প্রযোজ্য। কার্লোস ভেসের পাশে এসে বাঁশি বাজিয়ে উঠল। নাটালি তো দারুণ কাজ করেছে, ও সবসময় লাইট মেকের পাগল। বাহ, বাহ্যিকতা সুন্দর হলেও ভিতরের যন্ত্রাংশ কি ভার সইবে সন্দেহ আছে, ভেস সমালোচনামূলক দৃষ্টিতে বলল। মাত্র 12 ঘন্টার সময় খুবই কম। 1 সপ্তাহ সময় পেলে এই প্রতিযোগীরার বেশিরভাগই এখনকার থেকে 50 থেকে 100% ভালো পারফর্ম করতে পারত। ডিজাইন পর্যালোচনা করে ভুলগুলো শুধরে নেওয়াটাই পারফরমেন্স বাড়ানোর প্রধান উপায়। হ্যান্স যখন মানিয়ে নেওয়া শেষ করে মঞ্চে প্রবেশ করল, উপস্থাপক গন্টলেটের ব্যাপারে ব্যাখ্যা করলেন। একটি মেককে নিরপেক্ষভাবে পরীক্ষা করা কঠিন। অনেক স্মার্ট লোক চিন্তা করে গন্টলেট পদ্ধতি তৈরি করেছে। প্রতিটি রোডেই এর কনফিগারেশন আলাদা হয়, তাই হ্যান্স আগের অভিজ্ঞতা ব্যবহার করতে পারবে না। প্রতিটি রোডে বাধাগুলো ভিন্ন হলেও প্রতিটি মেক একই চ্যালেঞ্জের সম্মুখীন হয়। কেউ কেউ শুরুতেই ধরা পড়ে, আবার কেউ শেষ মুহূর্তে অ্যাম্বুশের শিকার হয়। ল্যান্ডস্টার শুরু করল। তার হালকা ও দ্রুত গতির নকশা চোখে পড়ার মতো। নাটালিওর গতিশীলতার উপর ভালো কাজ করেছে। হ্যান্স দূর থেকে আক্রমণ এড়িয়ে দিত, ফাঁদ এড়াত। পোল আর্ম আর ছোট পিস্তল ব্যবহার করে সামনে যাদের বাধা কেবল সেগুলো সরিয়েই এগিয়ে যেত। কিন্তু সমস্যা হলো এই মেকটির কোনো দূরপাল্লার অস্ত্র ছিল না, তাই শত্রুরা দূর থেকে সহজেই ঘিরে ফেলল, আর একসময় একটা লেজার আঘাতে মেকটার পা ক্ষতিগ্রস্ত হল। গতিশক্তি কমে গেল, ফলে আরও আঘাত পেতে থাকল। অবশেষে ল্যান্ডস্টার ধ্বংস হল। উপস্থাপক বললেন, ল্যান্ডস্টার মোট 7 কিলোমিটার অতিক্রম করেছে, 5টি মেক ধ্বংস আর 20টি ক্ষতিগ্রস্ত করেছে। 12 ঘন্টায় তৈরি একটি মেক হিসেবে এটা দারুণ পারফরম্যান্স। সতেজ করতালির হল, তবে নাটালির ডিজাইন ছিল খুবই একপার্শ্বিক। গতি ছাড়ে আর কিছুই উল্লেখযোগ্য ছিল না। এরপর এলো থান্ডারস্টর্ম, একটি 4 পায়ের ভারী মেক, 2টি বিশাল কামানজার হাতে। ভারী গোলাবলিতে প্রতিপক্ষের মেকগুলো গুঁড়িয়ে যেত। কিন্তু সমস্যা হলো দূর থেকে আসা ক্ষেপণাস্ত্র থামানোর কোনো উপায় ছিল না। লেজার দিয়ে কিছুটা ঠেকলেও শেষ পর্যন্ত ক্রমাগত বোমাবর্ষণে থান্ডারস্টর্ম ধ্বংস হল। উপস্থাপক বললেন, থান্ডারস্টর্মের পারফরম্যান্স অত্যন্ত শক্তিশালী। হ্যান্স 30টি মেক ধ্বংস করেছে, যা একটি রেকর্ড। গন্টলেটের মূল লক্ষ্য হল 10 কিলোমিটার অতিক্রম করা, তবে কিল আর ড্যামেজ স্কোর দিয়েই মূলত পারফরম্যান্স বিচার করা হয়। আরও কয়েকটি মেক বাজেভাবে ব্যর্থ হল। একটির বাহুর সংযোগ খোলা ছিল, কিছুক্ষণ পরে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল। অন্য একটি নাইট স্টাইলের মেক ছিল দেখতে শক্তিশালী, কিন্তু অভ্যন্তরীণ সংযোগ দুর্বল হওয়ায় এক আঘাতে তার ইঞ্জিন বিকল হয়ে গেল। কার্লোসের মেক যখন এলো, সে নার্ভাস হয়ে ভেসকে জড়িয়ে ধরল। দোস্ত, আশা করি আমার মেকটা ভালো করবে। এটা প্রথমবার আমার ডিজাইন জনসমক্ষে টেস্ট হচ্ছে। আমার মা বাবাকে মুখ দেখাতে হবে। তার ডিজাইন ছিল একটা হাইব্রিড, হেভি আর মিডিয়ামের মাঝামাঝি। হান্টসম্যান নামের মেকটি ধীরে চলত, কিন্তু অনেকটা ড্যামেজ সহ্য করতে পারত। একটা ঢাল আর ছোট রাইফেল ছিল তার অস্ত্র। মেকটি যথেষ্ট প্রতিপক্ষ ধ্বংস করল, কিন্তু দূরের শত্রুদের কিছু করতে পারল না। শেষে হান্টসম্যান ধ্বংস হল। ভেস তাকে সান্ত্বনা দিল, তুই ভালোই করেছিস, প্রমাণ করে দিয়েছিস তোর ভিতরে ডিজাইনার হওয়ার ক্ষমতা আছে।
হ্যাঁ, কিন্তু আমার স্কোর অনেক পেছনে, সেরা ৩-২তেও নেই। যারা সেখানে পৌঁছেছে তারা সত্যিই প্রতিভাবান। তুই ধৈর্য ধর, তোর সুযোগ আছে যা অনেকের নেই। কার্লোস তার বাবা মার কল্যাণে একটি নামী কোম্পানির কোয়ালিটি কন্ট্রোলে কাজ করে। সময়ের সঙ্গে সে অভিজ্ঞতা অর্জন করে ডিজাইন টিমেও কাজ করার সুযোগ পাবে। উপস্থাপক ঘোষণা করলেন, পরবর্তী মেক আমাদের সবার প্রিয় প্যাট্রিসিয়া স্নাইডারের রোজারিয়া। সবাই দৃষ্টি ফেরালো মঞ্চে। এবারে সেরা গ্র্যাজুয়েট মঞ্চে তার শক্তি দেখাবে। অধ্যায় ৩৩ রোসারিয়ার উত্থান বাংলা অনুবাদ প্যাট্রিসিয়া স্নাইডার এই নামটি এই বছরের গ্র্যাজুয়েটদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত। মঞ্চে যখন উপস্থাপক রোসারিয়ার নাম ঘোষণা করলেন তখন দর্শকরা অপ্রতিরোধ্য কৌতূহলে চুপ হয়ে গেল। সবার চোখ ছুঁয়ে গেল সেই প্রজেকশনে, একটি গোলাপি রঙা অলঙ্করণে ভরা অত্যাধুনিক মাঝারি ধাঁচের মেঘ, যার প্রতিটি কৌণিক অংশ নিখুঁতভাবে গঠিত। এর কাঁধের ব্লেডগুলো এমনভাবে প্রসারিত ছিল যেন একটি যুদ্ধনৃত্য করতে প্রস্তুত রাজকুমারী। ভেসের দিকে তাকিয়ে মনে মনে স্বীকার করল, এই মেয়েটা জানে ও কি করছে। ৫ মিনিটের মানিয়ে নেওয়ার সময় পেরিয়ে গেলে হ্যান্ড সিমুলেশন শুরু করল। রোসারিয়া আভিজাত্য এবং দক্ষতার এক নিদর্শন। তার প্রতিটি পদক্ষেপ নিঃশব্দ অথচ দৃঢ়। মেঘটা যেন নিজে থেকেই চলাফেরা করছে। এই মেঘটার ভারসাম্য অভাবনীয়, কার্লোস কানে কানে বলল। দেখেছিস, প্রতিটা জয়েন্ট কি নিখুঁতভাবে সাড়া দিচ্ছে। রোসারিয়া প্রথমে দ্রুতগতিতে ফাঁকা রাস্তাগুলোর ভেতর দিয়ে ছুটে চলল। অতঃপর যখন শত্রু মেঘগুলোর মুখোমুখি হল, হ্যান্স এক চোখ বন্ধ করে কৌশল শুরু করল। দুর্দান্ত স্নাইপার রাইফেল তার ডান হাতে, আর বাম হাতে ছিল একটি শিল্ড ব্লেড কম্বো। এই দুই অস্ত্রের একত্র প্রয়োগে রোসারিয়া এক ধরনের মারাত্মক গতি এবং আগ্রাসন প্রদর্শন করল। প্রথম শত্রু মেঘটি একটি হালকা গঠনধারী স্পিড মেঘ ছিল। দ্রুত পায়ে ছুটে এলো রোসারিয়ার দিকে, কিন্তু প্যাট্রিসিয়ার ডিজাইন ছিল প্রস্তুত। হ্যান্স সময় নষ্ট না করে একটি নিখুঁত শট চালালো, প্রতিপক্ষ ধ্বংস। ওফ, ভেস শীষ দিয়ে উঠল। এরপর আরেকটি দল রোবট এসে আক্রমণ শুরু করল, একটি হেভি মেঘ এবং দুটি মিড রেঞ্জ সাপোর্ট ইউনিট। রোসারিয়া দূর থেকে স্নাইপিং চালিয়ে গেল, মাঝে মাঝে শিল্ড দিয়ে প্রতিরক্ষা করল। যখন শত্রুরা খুব কাছে চলে এলো, সে পা পিছিয়ে এসে এমন কৌশলে ঘুরল যাতে শত্রুর শটগুলো নিজেদের ইউনিটেই আঘাত করে। হ্যান্স যেন মেকের সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছে, কোনো অস্বস্তি নেই, কোনো দ্বিধা নেই। প্যাট্রিসিয়া শুধু বাহ্যিক বাহিক সৌন্দর্য নয়, ভেতরটাও দুর্দান্ত ডিজাইন করেছে, ভেস মনে মনে বলল। রোসারিয়া ১০ কিলোমিটারের গন্তব্যের দিকে ক্রমাগত এগিয়ে চলেছে। শত্রুরা তার পিছু ছাড়ছে না, কিন্তু হ্যান্সের পেশাদারি এবং রোসারিয়ার ভারসাম্য বজায় থাকায় এগিয়ে চলেছে নির্ভীক গতিতে। এক পর্যায়ে রোসারিয়ার স্নাইপার রাইফেল শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হল, কিন্তু তাতে হ্যান্স থামেনি। সে সঙ্গে সঙ্গে অস্ত্রটি ফেলে বাম হাতের ব্লেড টেনে নিল এবং একরকম কোরিওগ্রাফির মতো প্রতিপক্ষদের ছিন্ন ভিন্ন করতে লাগল। ওইটা ছিল একটা শিল্প, কার্লোস চোখ কোচলাতে কোচলাতে বলল। রোসারিয়া পুরো ১০ কিলোমিটার পার করল। সবশেষে হ্যান্সের গন্থিতে তৃপ্তির ছায়া। এটা ছিল আমার জীবনের সেরা রাইড। মঞ্চে আলো ফিরে এলো, পর্দায় ভেসে উঠল রোসারিয়ার স্কোর। দূরত্ব ১০ কিলোমিটার, ধ্বংস ৪২টি মেঘ, গুরুতর ক্ষতিগ্রস্ত ৭৫+ ইউনিট। উপস্থাপক উত্তেজনায় কেঁপে উঠলেন। এটা তো রেকর্ড! মাত্র ১২ ঘণ্টায় তৈরি একটি মেঘ এতটা নিখুঁত হতে পারে, এটা অবিশ্বাস্য। পুরো ভেনিউ জুড়ে করতালির ঝড় উঠল। প্যাট্রিসিয়া শান্তভাবে মঞ্চে উঠলেন, তার চোখে কোনো দম্ভ ছিল না, শুধু আত্মবিশ্বাস। ভেস তাকিয়ে থাকল। একসময় তার সহপাঠী ছিল প্যাট্রিসিয়া, আর আজ সে সামনে এগিয়ে চলেছে এক বিশাল ভবিষ্যতের দিকে। আমারও প্রস্তুত থাকতে হবে, ভেস নিজেকে মনে করাল। চলবে। অধ্যায় ৩৪ কালো ঘোড়া। প্যাট্রিসিয়া স্নাইডারের রোজারিয়া ছিল নিঃসন্দেহে গন্টলেটের এখন পর্যন্ত সেরা পারফরম্যান্স। তার পারফেক্ট রন দেখে সবাই হতবাক, এমনকি উপস্থাপকও কিছুক্ষণ থমকে গিয়েছিলেন। এখন মঞ্চে নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। সবাই অবাক হয়ে দেখছে, এই মেয়ে কিভাবে এত নিখুঁত ডিজাইন দিতে পারল মাত্র ১২ ঘণ্টায়। ভেস একটু গভীরভাবে চিন্তা করল। সে সবকিছু নিখুঁতভাবে প্রস্তুত করে এনেছে, আগে থেকেই প্ল্যান ছিল, স্কিম ছিল, শেল ডিজাইন ছিল। সে শুধু এসে জিনিসগুলো জুড়ে দিয়েছে। দক্ষতা ও প্রস্তুতির দারুণ মিলন। কিন্তু এখন আমার পালা। ভেস মঞ্চের পাশে দাঁড়িয়েছিল। পরবর্তী নাম ঘোষণা হবে কখন সেই অপেক্ষা করছে। তার হৃৎস্পন্দন একটু বেড়ে গেছে, গলা শুকিয়ে এসেছে। তখনই উপস্থাপক চিৎকার করে বলল, এবং এখন আমাদের পরবর্তী ডিজাইন, মিস্টার ভেস লার্কিন্সের সেন্টিনেল। চারপাশে নড়াচড়া শুরু হয়ে গেল। কিছুজন ফিসফিস করে বলল, ওই লোকটাকে কিছুই শুনিনি এর আগে। নতুন নাম, অচেনা মুখ।
হ্যাঁ, এবার মঞ্চে নামছে এক কালো ঘোড়া। হ্যান্স প্রস্তুত হয়ে পডে ঢুকল। প্রজেকশন শুরু হল সেন্টিনেল। ভেসের ডিজাইন দৃশ্যত অদ্ভুত ছিল। এটি একটি ভারসাম্যপূর্ণ মিডিয়াম মেক, যার বাঁ কাঁধে একটি মাঝারি সাইজের শিল্ড আর ডান হাতে একটি হাই ফায়ার রেটের রাইফেল। কোমরে ছিল ব্লেডের খাপ। বিশেষ কিছু ছিল না, তবে প্রতিটি উপাদান নিখুঁতভাবে বসানো। এই মেকটা পরিষ্কারভাবে চিন্তাভাবনা করে বানানো, কার্লোস ধীরে বলল। ভেস চিন্তা করল, আমি ফ্ল্যাশি ডিজাইন করিনি। আমি বেছে নিয়েছি কাজের উপযুক্ত যন্ত্রাংশ, কম ত্রুটি, বেশি কার্যক্ষমতা। এটা একটা বাস্তব যুদ্ধে টিকে থাকতে পারে। হ্যান্স তার 5 মিনিটের মানিয়ে নেওয়ার সময় শেষ করে মাঠে নামল। গন্টলেট শুরুতেই সেন্টিনেল একটা শক্তিশালী গতি দেখাল। না, এটা ন্যাটালির ল্যান্ডস্টারের মতো দ্রুত না, বা থান্ডারস্টর্মের মতো দানবীয় না, তবে এটি ছিল স্থিতিশীল, এক ধরনের আত্মবিশ্বাসী, ভারসাম্যপূর্ণ চালচলন। হ্যান্স যতই মেঘটি চালাল, ততই তার মুখে আনন্দের ছাপ দেখা গেল। এই মেঘটা উত্তর দেয়, সে বলল। সেন্টিনেল একের পর এক শত্রুকে ছিন্ন করে এগিয়ে গেল। প্রতিটি শট নিখুঁত, প্রতিটি ডজ টাইট। শত্রুরা কখনোই একসঙ্গে ঘিরে ধরতে পারল না, কারণ সেন্টিনেল তাদের ঠিক সময় ও ঠিক জায়গায় থামিয়ে দিচ্ছিল। যখন দূরের স্নাইপার মেঘগুলো আক্রমণ করল, তখন হ্যান্স শিল্ড দিয়ে রক্ষা করল নিজেকে, তারপর জায়গা পরিবর্তন করে মেঘটিকে নিরাপদ স্থানে নিয়ে গেল। আর যখন কাছে এসে হালকা মেঘ আক্রমণ করল, তখন কোমরের ব্লেড টেনে নিয়ে হ্যান্স ঝাঁপিয়ে পড়ল তাদের ওপর। এই মেঘটা যেন হ্যান্সের মনের ভাষা বুঝতে পারছিল। কার্লোস চিৎকার করে উঠল, ভাই, তুই তো বাজিমাত করে দিলি। প্রায় 8 কিলোমিটার পার করে সেন্টিনেল যখন ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল, তখনই হ্যান্স কিছুটা ধীরে চালাতে শুরু করল। ওর রাইফের গোলাবারুদের সীমায় পৌঁছেছে, শিল্ড ক্ষতিগ্রস্ত, আর ব্লেডটাও অনেকটা ভূতা হয়ে গেছে। কিন্তু হ্যান্স থামল না। সে শেষ শক্তি দিয়ে সেন্টিনেলকে ঠেলে এগিয়ে নিয়ে গেল। শেষ পর্যন্ত 9.2 কিলোমিটার পার করে সেন্টিনেল ধ্বংস হল। মঞ্চে আলো ফিরে এল। পর্দায় ভেসে উঠল স্কোর। দূরত্ব 9.2 কিলোমিটার। ধ্বংস 36টি মেক। গুরুতর ক্ষতিগ্রস্ত 60টির বেশি ইউনিট। উপস্থাপক স্তব্ধ হয়ে কিছুক্ষণ চুপ করে বলল, আমরা যেন একটা কালো ঘোড়ার জন্ম দেখলাম। ভেস লারকিন্স, এই নামটা সবাই মনে রাখবে। চারপাশে বিস্ময়ের গুঞ্জন ছড়িয়ে পড়ল। অনেকেই কানে কানে বলছিল, ওর ডিজাইন এতটা নিখুঁত কিভাবে হল, এতটা ব্যালেন্সড? এটা কোনো শিক্ষানবিশের কাজ না। আমি এবার ভয় পাচ্ছি ওকে। ভেস মঞ্চে উঠল, নিঃশব্দ, আত্মবিশ্বাসী। কারো সঙ্গে হাত মেলায়নি, কোনো নতমস্তকও নয়, শুধু সামনে তাকিয়েছিল। হয়তো আজই দিনটি তার প্রকৃত যাত্রার শুরু। চলবে। অধ্যায় 35, মূল রাউন্ডের দ্বারপ্রান্তে। বাংলা অনুবাদ। ভেস মঞ্চ থেকে নিচে নামার সময় কার্লোস তাকে ঝাঁপিয়ে জড়িয়ে ধরল। ভাই, তুই আসলে এটা করলি, আমার বিশ্বাসই হচ্ছে না। ভেস হেসে বলল, আমি তো শুধু একটা সোজা ডিজাইন দাঁড় করিয়েছিলাম। সোজা? ওটা ছিল জাদু, কার্লোস উত্তেজনায় বলল। হ্যান্স তো একেবারে নাচিয়ে নিল মেঘটা, প্রত্যেকটা মুভমেন্ট একেবারে নিখুঁত। ভেস নিচু স্বরে বলল, হ্যাঁ, আমি হ্যান্সকে মেকের কন্ট্রোল স্কিম আগে থেকেই ভেবে বানিয়েছি, ওর স্টাইলের সঙ্গে যায় এমন কনফিগারেশন। কার্লোস থমকে গেল। তুই কি বলছিস তুই পাইলটের স্কিল মাথায় রেখে ডিজাইন করেছিস? অবশ্যই, এটা তো এক্সিবিশন ভাই। যারা ঠিকভাবে পড়তে পারে কনটেক্সট, তারাই এগিয়ে থাকে। তারা দুজন সাইডে দাঁড়িয়ে বাকি অংশগ্রহণকারীদের পারফরম্যান্স দেখতে লাগল। অধিকাংশ মেক এখন সেন্টিনেলের মানের কাছাকাছি আসতে পারছিল না। একটা দুটো ব্যতিক্রম ছাড়া বাকিরা হয় ধ্বংস হচ্ছিল, না হয় মাঝামাঝি ফলাফল নিয়ে ফিরছিল। প্যাট্রিসিয়া রোজারিয়া এখনও 1 নম্বরে ছিল, পুরো 10 কিলোমিটার পার করে যাওয়া একমাত্র মেক। ভেস ছিল তার ঠিক পরেই, স্কোর অনুযায়ী দ্বিতীয়। তারপর উপস্থাপক মঞ্চে ফিরে এসে ঘোষণা করলেন, সব মেকের পারফরম্যান্স বিশ্লেষণ শেষে আমরা এই রাউন্ডের ফলাফল প্রকাশ করতে যাচ্ছি। সবাই চুপ হয়ে গেল। ঘরে যেন পিন পড়লেও শোনা যেত। একটি বড় স্ক্রিনে নামভিত্তিক লিডারবোর্ড প্রদর্শিত হল। প্রথম, প্যাট্রিসিয়া স্নাইডার, রোজারিয়া। দ্বিতীয়, ভেস লারকিন্স, সেন্টিনেল। তৃতীয়, ডেরেক কাই, লংবো। চতুর্থ, ন্যাটালি মন্ট্যাগ, লান্সটার। 8 নম্বরের নাম ছিল অ্যানা ফেংয়ের, হেক্সব্লেড। এবং এই তালিকার নিচে লেখা ছিল, এই 8 জন মূল রাউন্ডে উত্তীর্ণ, অভিনন্দন। বাকি অংশগ্রহণকারীরা হতাশ হয়ে মাথা নিচু করল।
কেউ কেউ মুখে হাসি রেখে বিদায় নিল, কেউ আবার পেছনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে রইল। কেউ হাল ছাড়ল না, ঠিক করল আগামী বছর আবার আসবে। কার্লোস নিজের নাম খুঁজে পেল না। আহ, সে চোখ বন্ধ করল। তোর জন্যে খুশি ভাই, কিন্তু একটু খারাপ লাগছে নিজেকে নিয়ে। ভেস তার কাঁধে হাত রাখল। তুই এগিয়ে আছিস, তোর তো চাকরি রেডি, আমার তো এখনো কিছুই নিশ্চিত নয়। কার্লোস ফ্যাকাশে হাসল। হয়তো ঠিকই বলছিস। এদিকে ভেস বুঝতে পারল তাকে এখন নিজেকে প্রমাণ করতে হবে মূল রাউন্ডে। এটা আর কোনো অনুশীলন বা শিক্ষার্থীদের খেলা নয়। সামনে যারা দাঁড়িয়ে থাকবে তারা সবাই সত্যিকারের প্রতিযোগী, কিছু হয়তো ইতোমধ্যেই প্রতিষ্ঠিত ডিজাইনার। আমি যদি এই রাউন্ডে নিজের নাম রাখতে চাই, তাহলে সিস্টেমকে পুরোপুরি কাজে লাগাতে হবে। আমার শুধু টিকে থাকা নয়, বিজয় দরকার। উপস্থাপক বলল, মূল রাউন্ড শুরু হবে আগামীকাল সকাল ৯টায়। নির্বাচিত প্রতিযোগীরা এখন বিশ্রাম নিতে পারেন। আগামী রাউন্ডে আপনাদের সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ভেস চোখ বন্ধ করে শ্বাস নিল। আগামীকাল সবকিছু বদলে যাবে। চলবে। অধ্যায় ৩৬ লাল শালুকের রহস্য। পরদিন সকাল। ভেস নিজের ছোট রুমে ঘুম থেকে উঠে প্রথমে কিছুটা বিভ্রান্ত ছিল। রাতভর নানা চিন্তায়, উত্তেজনায় তার ঠিকমতো ঘুম হয়নি। আজই শুরু হচ্ছে মূল রাউন্ড। তার বুকের মধ্যে ধুপপুক ধুপপুক শব্দ যেন বাইরেও শোনা যাচ্ছিল। আজকের দিনটি নির্ধারণ করবে আমি একজন সত্যিকারের মেক ডিজাইনার হতে পারব কিনা। স্নান করে ইউনিফর্ম পরে সে আয়নার সামনে দাঁড়াল। নিজের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আজ আমাকে নির্ভীক হতে হবে। পরে সে চুপচাপ গেম ভেন্যুর দিকে রওনা দিল। অন্যান্য প্রতিযোগীরা বিভিন্ন সময় পৌঁছাতে শুরু করল। প্যাট্রিসিয়া স্নাইডার, ডেরেক কাই, ন্যাটালি মন্টাগ সবাই ইতোমধ্যেই উপস্থিত। তাদের সবার চোখে ছিল আত্মবিশ্বাসের দীপ্তি। কেউ কারো সঙ্গে কথা বলছিল না, যেন প্রতিটি মানুষ ছিল নিজের ভেতরের লড়াইয়ে মগ্ন। ভেস দূর থেকে প্যাট্রিসিয়ার দিকে তাকাল। মেয়েটা মঞ্চে যতটা নিখুঁত, তার মুখেও আজ দৃঢ়তা। ও সত্যিকারের প্রতিযোগী। ঠিক ৯টায় মঞ্চ আলোকিত হল। উপস্থাপক এলেন। সবাইকে স্বাগত। আজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মূল রাউন্ড। আজকের পরীক্ষাটি হবে একটা রেড টিউবারা নামক একটি গোপন পরীক্ষণ গ্রহে। এটি এক ধরনের লাল শালুক ঘেরা এলাকা, যেখানে পরিবেশ, আবহাওয়া ও সেন্সর বিভ্রান্তি সবই ডিজাইন করা হয়েছে প্রতিযোগীদের ধোঁকা দেওয়ার জন্য। একটা হলোগ্রাফিক প্রজেকশন উঠে এলো। একটা রুক্ষ রক্তরঙা ভূমি, বড় বড় শালুক আকৃতির জীবন্ত কাঠামো মাটির ভিতর থেকে উকি দিচ্ছে। বাতাস ঘূর্ণায়মান, চারপাশে ধোঁয়া, কিছু জায়গায় বৈদ্যুতিক ঝলকানি। এই গ্রহে আপনারা একটা টাস্ক পাবেন। আপনাদের কাজ হল একটি দ্রুতগতির সিগন্যাল ট্রান্সমিটার তৈরি করা এবং এটি ১০ কিলোমিটার দূরে একটা হাই পয়েন্টে স্থাপন করা, যাতে যোগাযোগ স্থাপন সম্ভব হয়। তবে উপস্থাপক থেমে গেলেন। এক মুহূর্তের নাটকীয়তা। বললেন, এই এলাকাটি জীবন্ত এবং শত্রু দ্বারা পূর্ণ। হলঘরে হালকা গুঞ্জন ছড়িয়ে পড়ল। শত্রুরা কেবল সিমুলেটেড রোবট নয়, বরং বিশেষভাবে কোড করা এআই, যারা আপনার মেক ডিজাইনের দুর্বলতা খুঁজে বের করতে সক্ষম। সময়সীমা ৬ ঘণ্টা। এই ঘোষণায় প্রতিযোগীদের কপালে ভাঁজ পড়ল। ভেস মনে মনে হিসেব কষল। ৬ ঘণ্টায় শুধু যুদ্ধ নয়, বরং বসাতে হবে একটা যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ শুধু যুদ্ধ করার মেঘ যথেষ্ট না, বরং সেখানে থাকতে হবে ইঞ্জিনিয়ারিং ফাংশন, পরিবহন ক্ষমতা, স্থিতিশীলতা। পাশে দাঁড়ানো ন্যাটালি বলল, এটা তো সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ। প্যাট্রিসিয়া শান্তস্বরে বলল, এটাই আসল পরীক্ষা। যে কোনো একজন ভালো ডিজাইনারকে শুধু মেক বানাতে জানলেই চলবে না, তাকে বুঝতে হবে মিশন কেন্দ্রিক চিন্তা কেমন হয়। ভেস কিছু বলল না। সে শুধু সিস্টেমের নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছিল। তখন একটা মৃদু শব্দ বাজল তার মনে। ডিজাইন মিশন প্রাপ্ত, রেড টিউবারা ডিপ্লয়মেন্ট ইউনিট। উদ্দেশ্য, মাল্টিফাংশনাল মোবাইল ইউনিট ডিজাইন করুন। সময়সীমা ৬ ঘণ্টা। ভেস গভীরভাবে চিন্তা করল। এই রাউন্ডে হার মানা মানে পুরো পথ থেমে যাওয়া। আমাকে এমন কিছু তৈরি করতে হবে যা শুধু লড়বে না, বরং বাঁচবে,
পাড়ি দেবে, গঠন করবে আর জিতবে। সে চোখ বন্ধ করল। তার মধ্যে থেকে উদিত হল একটি নতুন ধারণা। টাইম টু ডিজাইন সামথিং নো ওয়ান এক্সপেক্টস। চলবে। অধ্যায় ৩৭ স্ট্র্যাটেজিক মেশিন বাংলা অনুবাদ ওয়েস্ট সিস্টেমের ইন্টারফেসে বসে চোখ বন্ধ করে কিছুক্ষণ ভেবেছিল। তার মাথায় ঘুরপাক খাচ্ছিল লাল শালুক ঘেরা গ্রহ, বৈরী পরিবেশ, অ্যাডভান্সড এআই শত্রু আর সেই 10 কিমি দূরের সংকেত টাওয়ার। সিস্টেমের গাইডলাইন ছিল স্পষ্ট: মাল্টিফাংশনাল, পরিবহনযোগ্য, যুদ্ধোপযোগী মেক বানাও। ভেস হঠাৎ বলে উঠল, আমার দরকার এমন কিছু যা মিশন সফল করতে পারবে, যুদ্ধ করতে পারবে, আবার পরিস্থিতির সঙ্গে মানিয়েও নিতে পারবে। সে ড্রয়িং বোর্ডে নতুন স্কেচ আঁকা শুরু করল। একটি মোড চেঞ্জিং মেক। স্বাভাবিক অবস্থায় এটি একটি 4 পা বিশিষ্ট বহনযোগ্য মোবাইল ইউনিট। রূপান্তরের মাধ্যমে এটি দাঁড়িয়ে যায় একটি আর্মড হিউম্যানয়েড মেকে রূপ নেয়। এতে থাকে পেছনের দিকে ভাঁজ করা কন্টেনার, যেখানে সংকেত ডিশ রাখা যায়। সামনে থাকে ডাবল ব্যারেল শটগান ও এক হাই স্প্যাক সেন্সার প্যাক। নাম হবে কাইমেরা। ভেস নামটি উচ্চারণ করতেই মনে হল এই মেকটি হবে ঠিক তার কল্পনার মতো একটা বিপজ্জনক, বিচিত্র অথচ কার্যকর প্রাণী। তারপর সে সিস্টেমকে ব্যবহার করে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুঁজতে লাগল। কম্পোনেন্ট সিলেকশন শুরু। হাই টর্ক সার্ভো মোটর, প্রসেসর ওকে। মাল্টিস্পেক সেন্সর ভিশন ইউনিট, প্রসেসর ওকে। রিকনফিগারেবল পা চাকা কনভার্টার, প্রসেসর ওকে। কম্প্যাক্ট জেনারেটর, টেম্প ওভারলোড ফিচার সহ, প্রসেসর ওকে। অটো ডিপ্লয়েবল স্যাটেলাইট ডিস্ক, প্রসেসর ওকে। অ্যান্টি সেন্সার জ্যামার, স্বল্প রেঞ্জ, প্রসেসর ওকে। ডুয়েল ব্যারেল মেগা শটগান, প্রসেসর ওকে। ভেস প্রতিটি অংশ জায়গামতো বসাতে লাগল, ভারসাম্য বজায় রেখে। বিকল্প মোডে পা চারপাশে ছড়িয়ে দেয় মেকটি এবং নিচু হয়ে ক্রলার মাইনিং ইউনিটের অজুহাতে এআইদের নজর এড়িয়ে চলতে পারে। যুদ্ধ মোডে দাঁড়িয়ে গিয়ে পুরোপুরি মারাত্মক মেক। ভেস একসময় থামল। সিস্টেম বলল, ডিজাইন রেন্ডারিং সম্পন্ন। নাম কাইমেরা, গ্রেড C+, স্টেটাস ডিপ্লয় রেডি। সে দীর্ঘশ্বাস ছাড়ল। এবার যদি এটা না চলে তাহলে আমি সত্যিই হার মেনে নেব। 1 ঘণ্টা পরে প্রতিযোগীরা সবাই তাদের নিজ নিজ মেকের ডিজাইন জমা দিল। হান্স সহ পেশাদার পাইলটদের একটি দল প্রতিটি মেকের ভেতর ডেটা লোড করছিল এবং ভার্চুয়াল রিয়াল হাইব্রিড টেস্টিং শুরু করছিল। প্যাট্রিশিয়ার মেক ছিল একটি উন্নত কমান্ডার টাইপ, যেটা মিশনে অন্য ইউনিটকে লিড করতে সক্ষম। ডেরেক কাই এনেছিল একটি ভীষণ মডিউলার ডিজাইন, 3টে কনফিগারেশন মোড। ন্যাটালির মেক ছিল আবারও ফাস্ট রিকন ইউনিট, তবে এবার কমব্যাট ফিচারেও সমৃদ্ধ। ভেস নিজের স্থানে বসেছিল চুপচাপ। কেউ তার দিকে তাকাচ্ছিল না। সে শুধু নিজের মেকের টেস্ট রেজাল্টের জন্য অপেক্ষা করছিল। তখনই স্ক্রিনে ভেসে উঠল, নেক্সট টেস্ট কাইমেরা, ডিজাইনার ভেস লার্কিনসন। সবাই হঠাৎ নড়ে উঠল। এই ছেলেটা আগের রাউন্ডে দ্বিতীয় হয়েছিল না? কি নাম যেন ওর মেকটা? সেন্টিনেল? এবার কি এনেছে দেখো, ওর ডিজাইন তো সবসময় একটু অদ্ভুত। কাইমেরা মঞ্চে এলো। হান্স ভেতরে প্রবেশ করল। ভেস, এই মেকটা কে ডিজাইন করেছে? এটা একেবারে ভিন্ন লেভেলের চিন্তা। পর্যবেক্ষকরা ফিসফিস করে বলছিল, ওটা তো একটা গাড়ির মতো। না না, এটা তো পরে দাঁড়িয়ে যাচ্ছে। ও, এটা ট্রান্সফর্ম করছে। এটা তো বন্য প্রাণীর মতো আচরণ করছে। কাইমেরা রেড টিউবারা গ্রহে প্রবেশ করল। বালুকাময়, লাল, ঝড় বিক্ষুব্ধ ভূমির ভেতর দিয়ে এটি 4 পায়ের কনফিগারেশনে আগাল, নিচু হয়ে, সেন্সার বন্ধ করে ধীর গতিতে। এআই শত্রুরা এটিকে প্রথমে ভুলভাবে শনাক্ত করল। একে শুধু মাইনিং বট ভেবে এড়িয়ে গেল। ভেস হাসল। এটাই ছিল প্রথম ফাঁদ। যখনই হাই পয়েন্টে পৌঁছে গেল, কাইমেরা ট্রান্সফর্ম করল, মাটি থেকে উঠে দাঁড়াল। শত্রুরা তখন ছুটে এলো সব দিক থেকে। হান্স শিল্ড ও জ্যামার চালু করে প্রথম ঢেউ ঠেকাল। এরপর দূর থেকে আসা রোবটদের দুমদাম শটগান দিয়ে উড়িয়ে দিল। শেষ মুহূর্তে হান্স সংকেত ডিশ ইনস্টল করল। মিশন সম্পন্ন। রেজাল্ট টাওয়ার অ্যাক্টিভেটেড, সর্বোচ্চ প্রতিরোধ সহ স্থাপন। ড্যামেজ হাই এফেক্টিভ। ট্র্যাভার্স 9.8 কিমি। স্কোর A+।
উপস্থাপক বিস্ময়ে বলল, এই ছেলেটার চিন্তা করার ধরন অন্যরকম। কাইমেরা মিশন চিন্তা করে বানানো এমন একটা ডিজাইন যা স্ট্র্যাটেজিক মেক ডিজাইনের এক উজ্জ্বল উদাহরণ। হল জুড়ে গুঞ্জন, এই ছেলেটা কে? ভেস লার্কিন্স? এই নামটা থেকে মাথায় রাখতে হবে। ভেস নিচু গলায় বলল, আমার পথ এখনো শেষ হয়নি, আমি শুধু শুরু করলাম। চলবে। অধ্যায় ৩৮, এক নতুন নামের উত্থান। চিমেরা টেস্ট শেষ হতেই পুরো হলে একটা নিঃশব্দ বিস্ফোরণ ঘটল। না শব্দে, না আলয়, বরং সম্মানে। ভেস লার্কিন্স, এই নামটা আর অচেনা রইল না। প্যাট্রিশিয়া, ডেরেক, নাটালি তিনজনই মনোযোগ দিয়ে চিমেরার টেস্টের ফুটেজ দেখছিল। এই মেঘটা তাদের সবার কৌশলগত ধারণায় এক ধাক্কা দিয়েছে। একটা ফাঁদ নয়, একটা ঘুষি নয়, একটা ঘোষণা। প্যাট্রিশিয়া চুপচাপ বলল, এটা কেবল ভালো ডিজাইন না, এটা একজন চিন্তাশীল প্রতিযোগীর কাজ। ডেরেক ঠোঁট কামড়ে বলল, ও একটা ট্রান্সফর্মিং মেঘ বানিয়েছে যা যুদ্ধ ও মিশন দুটোই সমানভাবে পারফর্ম করছে। আর আমরা কি করছি? শুধু আগের ফর্মুলা ঘুরিয়ে ফিরিয়ে চালাচ্ছি। এদিকে কার্লোস ছিল গ্যালারিতে। সে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, ওই ছেলেটা আমার বন্ধু, ভেস লার্কিন্স, ব্রাডার। কিছু লোক হাসল, কেউ হাততালি দিল। উপস্থাপক আবার মঞ্চে এলেন। এবারের মূল রাউন্ডের প্রথম পর্ব শেষ। প্রত্যেক প্রতিযোগীকে আমরা পর্যবেক্ষণ করেছি, তাদের ডিজাইন, কৌশল, চিন্তাশক্তি ও প্রতিক্রিয়াশীলতা। আমরা এই পারফরম্যান্সের ভিত্তিতে তাদের র্যাঙ্ক করব। স্ক্রিনে ফলাফল উঠল। মূল রাউন্ড র্যাঙ্কিং। পর্ব ১, প্যাট্রিশিয়া স্নাইডার, রোজারিয়া MK2, ভেস লার্কিন্স, চিমেরা, ডেরেক কাই, লংবো ভেরিয়েন্ট, নাটালি মন্ট্যাগ, ল্যান্স স্টার স্কাউট, অ্যানা ফেং, হেক্স ব্লেড লাইট। উপস্থাপক বললেন, এই ৮ জন এখন থেকে পরিচিত হবেন প্রধান প্রতিযোগী বা প্রাইম কন্টেন্ডার্সের নামে। আগামী পর্বগুলোতে তাদের জন্য প্রতিটি রাউন্ড হবে কঠিন, আরও বাস্তবমুখী এবং আরও ভয়ঙ্কর। ভেস নিজের নাম দ্বিতীয় স্থানে দেখে অবাক হয়ে গেল। দ্বিতীয়? আবারও? সে ভাবল, আমি প্রথম হইনি, কিন্তু এবার প্রথম জনের কাছাকাছি পৌঁছে গেছি। তবে তার হৃদয়ের গভীরে একটা আগুন জ্বলছিল। সে এখন আর হারিয়ে যাওয়া কোনো শিক্ষানবিস্ময়। সে এখন একজন নামকরা প্রতিযোগী, এবং খুব শীঘ্রই সে হবে এক নাম যাকে সবাই চিনবে। প্যাট্রিশিয়া হেঁটে এসে পাশে দাঁড়াল। ভেস লার্কিন্স, তাই তো? ভেস একটু অবাক হয়ে বলল, হ্যাঁ। প্যাট্রিশিয়া শান্ত গলায় বলল, তুমি আমার কানের পাশে নিঃশ্বাস ফেলছ, কিন্তু মনে রেখো, আমি এখনো সামনে আছি। ভেস মুচকি হাসল, তুমি যত দূরে থাকো, আমি ঠিক তোমার পিছনে আছি। তাদের চোখে চোখ পড়ল। প্রতিযোগিতা? হ্যাঁ। সম্মান? তাও। এটাই ছিল নতুন যুগের শুরু, যেখানে ভেস আর গৌণ নয়, সে নিজেই এক নাম, এক সম্ভাবনা। চলবে। অধ্যায় ৩৯, ফোকাস এবং ফাউন্ডেশন। মূল রাউন্ডের প্রথম পর্ব শেষে প্রতিযোগীরা সবাই একটি আলাদা কক্ষের দিকে নিয়ে যাওয়া হল। একটি বিশাল ব্রিফিং রুম, যেখানে সব ধরনের বিশ্লেষণ, পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আলোচনা হতো। ভেস কক্ষের এক কোণে দাঁড়িয়েছিল। তার মনের মধ্যে এক ধরনের ভারী প্রশান্তি ও উত্তেজনা একসাথে চলছিল। চিমেরার সাফল্য তাকে শুধু স্কোর তালিকায় দ্বিতীয় করেনি, এটা তাকে সম্মানের আলোয় নিয়ে এসেছে। একজন প্রশিক্ষক পর্যবেক্ষক, যার নাম ছিল মিস্টার জেল্ডার, সামনে এসে বললেন, ভেস লার্কিন্স, আপনি কি জানেন আপনার ডিজাইনের কোন দিকটি আমাদের সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? ভেস মাথা নেড়ে বলল, না স্যার। জেল্ডার বললেন, আপনি ঝুঁকি নিয়েছেন, অথচ আপনি সেই ঝুঁকিকে ডিজাইন ফোকাসে রূপান্তর করতে পেরেছেন। অধিকাংশ প্রতিযোগী মেঘ তৈরি করে যুদ্ধ জেতার জন্য, আপনি মেঘ তৈরি করেছেন মিশন সফল করার জন্য। এটাই পার্থক্য। ভেস নীরবে মাথা ঝুঁকাল। তবে জেল্ডার আবার বললেন, আপনার মেকের অস্ত্রসম্ভার ছিল সীমিত।
এবং কিছু ক্ষেত্রে বেশি ডিপ্লয়েবল ফিচার আপনার স্থায়িত্ব কমিয়ে দিতে পারে। ভবিষ্যতে এর উন্নয়ন দরকার। ভেস লিখে নিল। এদিকে অন্য প্রান্তে প্যাট্রিসিয়া বসে থাকলেও তার চোখ মাঝে মধ্যে ঘুরে আসছিল ভেসের দিকে। সে বুঝতে পারছিল এই ছেলেটি সামান্য কেউ নয়, একজন নতুন ডিজাইনার যেমন হয় না, সে ছিল একজন নির্মাতা, যোদ্ধা এবং চিন্তাশীল প্রকৌশলী। একটু পরে উপস্থাপক আবার মঞ্চে এলেন। আমাদের মূল প্রতিযোগিতার পরবর্তী পর্ব আগামী 3 দিনে অনুষ্ঠিত হবে। সেই পর্যন্ত প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি নির্দিষ্ট রিসার্চ ক্যাম্পাসে পাঠানো হবে, যেখানে তারা ব্যক্তিগত গবেষণা ও প্রস্তুতির সময় পাবে। সবাই বিস্মিত। কার্লোস, যিনি গ্যালারিতে বসেছিল, নিচে নেমে এলো এবং ভেসের পাশে দাঁড়াল। তুই তো এখন একেবারে হটশট ভাই, এবার তো তোকে কেউ থামাতে পারবে না। ভেস মুচকি হাসল। আমি এখনও শিখছি, সবে তো শুরু করলাম। কার্লোস বলল, তুই জানিস আমার অফিস থেকে মেক সিস্টেম অ্যানালিস্টরা তোর ডিজাইনের ভিডিও চাইছে। তারা বলছে, এই ডিজাইনার কোথা থেকে এলো? ভেস শান্তভাবে বলল, আমি আসিনি কোথাও থেকে, আমি তৈরি হয়েছি ভবিষ্যতের জন্য। রাতে ভেস একা বসে তার সিস্টেম স্ক্রিনে তাকিয়েছিল। তার মাথায় নতুন একটি আইডিয়া ঘুরছিল, একটি মডিউলার কোর সিস্টেম যা ভবিষ্যতে মেক ডিজাইনের ভিত্তি হতে পারে। তখনই স্ক্রিনে একটি নতুন নোটিফিকেশন ভেসে উঠল। অগ্রগতির ভিত্তিতে বিশেষ ফিচার আনলকড, ডিজাইন লাইব্রেরি, ফাউন্ডেশন কোর, একটি গঠন কাঠামো যার উপরে একাধিক মেক কনফিগারেশন গড়া যেতে পারে। মডিউলার, স্কেলেবল এবং বুদ্ধিমান এআই লিঙ্ক প্রস্তুত। ভেস চুপ করে রইল। তার চোখ ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল। এটাই হবে আমার ভিত্তি, আমার পরিচয়ের বীজ। একদিন এই ডিজাইনের নামেই সবাই আমাকে চিনবে, একজন ফাউন্ডার হিসাবে। চলবে। অধ্যায় 40 ভিন্ন পথে যাত্রা বাংলা অনুবাদ। পরদিন সকালে ভেসকে নিয়ে যাওয়া হলো একটা নির্দিষ্ট রিসার্চ ক্যাম্পাসে, মূল প্রতিযোগীদের জন্য নির্ধারিত একটা পৃথক ঘাঁটি। এখানেই তারা পরবর্তী রাউন্ডের আগে প্রস্তুতির সুযোগ পাবে। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভেস ভাবছিল, আমি এখন নতুন পথের যাত্রী, কিন্তু এই পথটা অন্যদের চেয়ে আলাদা হবে। অন্যান্য প্রতিযোগীরা যেসব ডিজাইন ফর্মে চাকরি পাওয়ার জন্য খেলে যাচ্ছে, ভেস সেখানে অন্য কিছুর খোঁজে। সে চায় নিজের পথ, নিজের ডিজাইন দর্শন, নিজের নাম। রিসার্চ ক্যাম্পাস ছিল উচ্চ প্রযুক্তির এক বিচ্ছিন্ন অঞ্চল। প্রবেশপথেই প্রত্যেক অংশগ্রহণকারীকে দেওয়া হলো একটা ব্যক্তিগত ওয়ার্কশপ, অ্যাক্সেস কোড এবং উন্নত গ্রেডের ডিজাইন টুলস। ভেস নিজের নির্ধারিত ল্যাবে ঢুকে চুপচাপ চারদিক দেখে নিল। পড়ার মতো বই, নতুন প্রযুক্তির ক্যাড টার্মিনাল, সেন্সর টেস্টিং সিস্টেম, সবকিছুই তার অপেক্ষায়। এটাই আমার পরীক্ষাগার। সে সঙ্গে সঙ্গে বসে পড়ল, সিস্টেমের মাধ্যমে তার নতুন ফিচার ফাউন্ডেশন কোর খুলে ফেলল। সামনে ভেসে উঠল এক জটিল অথচ পরিষ্কার স্ট্রাকচারাল নেটওয়ার্ক। ফাউন্ডেশন কোরের ধারণা ছিল অসাধারণ। এটি এমন একটা বেস কাঠামো যাকে বিভিন্ন মেক ডিজাইনের ভিত্তি হিসেবে ব্যবহার করা যায়। সব ধরনের কম্পোনেন্ট এতে যুক্ত করা সম্ভব, স্বচ্ছন্দ রূপান্তরযোগ্যতা এবং আপগ্রেড ফ্রেন্ডলি ডিজাইন। সে ভাবল, এটা হলে আমি ভবিষ্যতের সব ডিজাইনে একটা নির্ভরযোগ্য বেস দিতে পারব। ভেস চিন্তা করল, ভবিষ্যতের জন্য তার মেকগুলো এমন হতে হবে যা মিশন ফোকাসড, মডিউলার ও স্বনির্ভর এবং সর্বোপরি জীবন্ত ও প্রাসঙ্গিক। এদিকে পাশের ঘরে প্যাট্রিসিয়া তার নিজস্ব ল্যাবে কাজ করছিল। সে ফোকাস করেছিল পারফেকশন এবং ফর্মে। তার মেক ডিজাইন ছিল একটা হাই কমান্ড লাইন ইউনিট, শুধু নিজে না, অন্যান্য ইউনিটদেরও নির্দেশ দিতে পারবে। ডেরেক অন্যদিকে একটা মাল্টি টার্গেট কম্ব্যাট সিস্টেম নিয়ে ব্যস্ত। তার স্টাইল ছিল পুরনো ধাঁচের যুদ্ধ কৌশল, কিন্তু উচ্চতর সেন্সর লিঙ্ক ব্যবহার করে নতুন কিছু করার চেষ্টা। তবে ভেসের পথ আলাদা। সে বলল নিজের মনেই, আমার ডিজাইন কথা বলবে আমার হয়ে, আমি যা বলতে পারি না, আমার মেক সেটা করে দেখাবে। সেই রাতেই সে তার প্রথম ফাউন্ডেশন কোর নির্ভর মেকের ডিজাইন শুরু করল। নাম দিল জেনেসিস ফ্রেম মার্ক 1। দ্য মেক টাচ অধ্যায় 41 জেনেসিস ফ্রেম বাংলা অনুবাদ। জেনেসিস ফ্রেম মার্ক আই। ভেস স্ক্রিনে নামটি টাইপ করার মুহূর্তেই এক ধরনের কম্পন অনুভব করল নিজের ভেতরে। এটা ছিল এমন এক নাম যার মধ্যে ছিল জন্ম, সম্ভাবনা
এবং শুরু ভবিষ্যতের একটি ভিত্তি সে ধীরে ধীরে ডিজাইন শুরু করল ফাউন্ডেশন কোরের উপরে ভিত্তি করে ফ্রেম নির্মাণ ভারসাম্য বিশ্লেষণ পাওয়ার সিস্টেম সন্নিবেশ এবং বডি কাঠামোতে রূপ দেওয়া সব কিছু তার নিজস্ব কল্পনার ছাপে সিস্টেম মাঝে মাঝে প্রশ্ন ছুড়ে দিচ্ছিল প্রধান যুদ্ধচিত্র নির্বাচন করুন ডিফেন্ডার অ্যাসল্ট রিকন মাল্টিপারপাস ভেস দ্বিধা না করে মাল্টিপারপাস বেছে নিল তার ভাবনা ছিল পরিষ্কার জেনেসিস হবে একটি প্ল্যাটফর্ম এমন এক মূল কাঠামো যাকে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী সামঞ্জস্য করে ফোকাস রূপ দেওয়া যাবে তারপর এলো অস্ত্রের পালা ভেস চিন্তা করল একটা আদর্শ মেকের অস্ত্র শুধু তার বাহুতে থাকে না তার ডিজাইন ভাষায়ও থাকে তাই সে এমন একটি ফ্রেম বানালো যাতে বাম কাঁধে ড্রোন লঞ্চার ইনস্টল করা যায় ডান হাতের নিচে বিল্ট ইন কনসিল্ড গানের স্লট পিঠে সংযোগযোগ্য ব্যাকপ্যাক মডিউল ডিপেন্ডিং অন মিশন এবং পায়ের প্যানেলের ট্র্যাপ রিলিজার সিস্টেম যখন কেউ এই মেঘটাকে দেখবে তারা বুঝবে এটা শুধু যুদ্ধের জন্য নয় এটা উদ্দেশ্যর জন্য তৈরি 3 ঘন্টা পর প্রথম রেন্ডারিং সম্পন্ন হল জেনেসিস ফ্রেম মার্ক আই রোল মাল্টিপারপাস কোর ফাউন্ডেশন টাইপ এ গ্রেড সি+, অপটিমাইজেশন সম্ভাবনা উচ্চ কাস্টম রূপান্তর সংখ্যা 4+, মূল্যায়ন স্ট্রং বেজ এক্সপ্যান্ডেবল ভবিষ্যৎবান্ধব ভেস দীর্ঘশ্বাস ফেলল এটা এখনো শেষ নয় এটা কেবল শুরু বাইরে সন্ধ্যার আলো পড়তে শুরু করেছে ক্যাম্পাসে অন্যরা বিশ্রামে গেলেও ভেস থামেনি সে স্কেচ করছিল জেনেসিস ফ্রেমের মোবাইল সংস্করণ একটি কমান্ড ইউনিট ওভারলে এবং একটি হালকা এক্সপ্লোরেশন ভার্সন তার টার্মিনালে একটা মেসেজ এলো আপনাকে কাল সকাল 9টায় স্পেশাল ডেভেলপমেন্ট ওয়ার্কশপে অংশ নিতে বলা হচ্ছে বিষয় ইন্ডাস্ট্রি রিভিউ প্যানেল ভেস অবাক আমাকে রিভিউ প্যানেলে অর্থাৎ কিছু বড় মেক কোম্পানি ডিজাইন স্টুডিও এমনকি মিলিটারি রিসার্চ গ্রুপ তার ডিজাইন দেখতে চাচ্ছে সে নিজের চেয়ারে হেলে পড়ল ভেস লার্কিন্স এখন আর শুধু শেখা শেখা খেলোয়াড় নয় তাকে এখন দেখা হচ্ছে সম্ভাবনার কেন্দ্র হিসেবে চলবে দ্য মেক টাচ অধ্যায় ৪২ শিল্প ও দৃষ্টিভঙ্গি বাংলা অনুবাদ সকাল ৯টা ভেস তার নতুন জেনেসিস ফ্রেম ডিজাইনের প্রাথমিক তথ্য ও রেন্ডার সঙ্গে নিয়ে নির্ধারিত স্থানে পৌঁছাল স্পেশাল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ ঘরে আগে থেকেই বসেছিলেন অনেকে কেউ ছিলেন কর্পোরেট প্রতিনিধি কেউ সামরিক প্রযুক্তি বিশেষজ্ঞ আবার কেউ ছিলেন শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের গবেষক এটা কোনো সাধারণ পর্যালোচনার সভা নয় এটা ছিল প্রতিভার সন্ধান একজন পরিচয় দিলেন আমি ডক্টর ইরা ফোর্ড হেলিয়ান ডিজাইন গ্রুপ থেকে এসেছি আমরা মডিউলার নকশা ও অভিযোজ্য প্রযুক্তির ক্ষেত্রে বিশেষজ্ঞ আরেকজন বললেন ড্যান সোলাস ফ্লেম কোয়ার্টার্স মিলিটারি রিসার্চ আমরা সেনাবাহিনীর জন্য অ্যাডাপটিভ সিস্টেম খুঁজি সবাই নিজের পরিচয় দিচ্ছিল তারপর একজন বলল মিস্টার লার্কেন্স আপনার জেনেসিস ফ্রেম আমরা দেখেছি আমরা চাই আপনি নিজে আমাদের বোঝান এই ডিজাইনের দর্শনটা কি ঘরের বাতাস ভারী হয়ে গেল ভেস দাঁড়িয়ে উঠে ধীরে ধীরে কথা বলা শুরু করল জেনেসিস ফ্রেম কোনো নির্দিষ্ট রোলের জন্যে বানানো হয়নি এটা একটা ভিত্তি একটা সম্ভাবনা একটা দৃষ্টিভঙ্গি আমি মেক ডিজাইনকে দেখি যেন এটা জীবন্ত কিছু একটা যন্ত্র নয় বরং একাধিক বাস্তবতার উপযোগী এক ধাঁচ আমি এমন একটা প্ল্যাটফর্ম বানাতে চেয়েছিলাম যা প্রয়োজন মাফিক বদলাতে পারে রূপান্তরযোগ্য এবং একই সাথে ভবিষ্যতের টেকনোলজির সঙ্গে মিল রেখে চলতে পারে তারপর সে শোকেস করল জেনেসিসের 4টি সম্ভাব্য কনফিগারেশন রিকন ওয়াকার হালকা রিকন ইউনিট ড্রোন ও হ্যাকিং টুল সহ আরবান গার্ডিয়ান মিডিয়াম রেঞ্জ সিকিউভি ভার্সন কমান্ড রিলে নোড সিগন্যাল ও অ্যানালিসিস মডিউল সংযোজিত সার্ভাইভার ভেরিয়েন্ট নির্জন বা দুর্গম মিশনের জন্য উপযুক্ত সোলার ও পুনঃচার্জেবল সিস্টেম সহ সবাই চুপ তারপর ডক্টর ফোর্ড বললেন আপনার বয়স কত ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট 20-এর কোঠায় আছি
ড্যান সোলাস মাথা নাড়িয়ে বললেন, আপনি হয় জিনিয়াস নয়তো ভবিষ্যতের কৌশলের সূচনা। আপনার চিন্তায় লিনিয়ার ফাংশনালিটি নেই, এটা সিস্টেমিক ইন্টেলিজেন্সে ভরা। ভেস ধন্যবাদ জানাল। আরেকজন কর্পোরেট প্রতিনিধি বললেন, মিস্টার লার্কিন স্যার, আপনি যদি কখনো আমাদের সঙ্গে কাজ করতে চান, দরজা খোলা। ভেস কক্ষ থেকে বেরিয়ে এলো। হলভরা লোকের মধ্যে হাঁকছিল সে, কিন্তু মনে হচ্ছিল সে একা, কারণ সে জানত আজ সে কোনো প্রজেক্ট দেখায়নি, সে দেখিয়েছে নিজের স্বপ্ন, নিজের পথ, নিজের দর্শন। চলবে। দ্য মেক টাচ, অধ্যায় 43। মিস করেছ সিস্টেম? বাংলা অনুবাদ। ভেস যখন তার হোটেল রুমে ফিরে এলো, তখন সে দুটো জিনিসের মুখোমুখি হল। প্রথমত, তার খিটখিটে রত্নবেড়াল লাকি বিরক্ত হয়ে চেঁচাতে লাগল, কারণ সে সারাদিন তার পোষা প্রাণীটিকে অবহেলা করেছে। দ্বিতীয়ত, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি নোটিফিকেশন এলো, মার্সেলা তার মেটেরিয়াল চাহিদার জন্য 7 মিলিয়ন ব্রাইট ক্রেডিট অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছে। ঘুম পরে হবে, ভেস নিজের সঙ্গে বলল, আর টার্মিনাল চালু করে মেক ট্রেড অ্যাসোসিয়েশনের অনলাইন মার্কেটে ঢুকে গেল। সে আগে থেকেই কি লাগবে তার লিস্ট করে রেখেছিল, তাই সবকিছু আবার ভালো করে যাচাই করে সে তার শপিং তালিকা সম্পূর্ণ করল এবং অর্ডার কনফার্ম করল। সঙ্গে সঙ্গে 7 মিলিয়ন ব্রাইট ক্রেডিট হাওয়ায় মিলিয়ে গেল, যেন কখনো ছিলই না। কমপক্ষে এক্সপ্রেস শিপিং দিয়েছি, শাটেল থেকে নামার সময়ই জিনিসগুলো দরজায় চলে আসবে। শয্যায় শুয়ে ভেস ভাবতে লাগল, এই কয়েকদিনের বেংথেম সফরে কত কিছু ঘটে গেছে। মাত্র দুদিনেই সেই ইয়াং টাইগার এক্সিবিশনের একটি সাইড টুর্নামেন্টে দ্বিতীয় স্থান করে তার নাম ছড়িয়ে দিয়েছে। যদিও এটা প্রধান ইভেন্ট ছিল না, তবু এটা তরুণ ডিজাইনারদের জন্য বিশাল সম্মানের ব্যাপার। আরও বড় কথা, সে মার্সেলা বোলিঞ্জারের মতো একজন প্রতিষ্ঠিত মেক ব্রোকারকে নিয়োগ করেছে। মার্সেলা যখন বেংথাইমে তার পণ্য বিক্রির দায়িত্বে থাকবেন, তখন ভেস পুরোপুরি মনোযোগ দিতে পারবে ডিজাইন ও ফ্যাব্রিকেশনে। যদিও মার্সেলা তার মোট লাভের 20% কমিশন কেটে নিচ্ছেন, তবুও যদি তিনি নিয়মিত ক্রেতা আনতে পারেন, তাহলে লং টার্মে লাভ অনেক বেশি হবে। মার্সেলার যুক্তিটা খারাপ না, যদি আমি নিজে লোক নিয়োগ করি, তাহলে আমার কাজগুলো অন্যরা সামলাতে পারবে। অবশ্য এটা তখনই ভাবা যেতে পারে যখন তার ব্যবসা ভালোভাবে দাঁড়িয়ে যাবে। এখন তো তার মেক বুটিক এতটাই ছোট যে কাউকে নিয়োগ দিলে সে বসে বসে আঙুল চুষবে। এক দীর্ঘ গভীর ঘুমের পর ভেস একটু দেরিতে উঠল। ঝটপট গোসল আর লাগেজ গুছিয়ে সে এক ঠোঙা স্যান্ডউইচ খেতে খেতে ক্যাপ্টেন গিলিয়ান এবং অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে স্পেসপোর্টে রওনা দিল। এবার মেক পাইলটদের ভেসকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা ছিল। কেউ কেউ তার সাফল্যে মুগ্ধ, আবার কেউ ভাবছে এমন প্রতিভাবান কেউ কেন রিপাবলিকের এক প্রান্তিক অঞ্চলে স্থায়ী হচ্ছে। এটা ভেস জানত, এই দৃষ্টিভঙ্গি বেশ কিছুদিন থাকবে। ইয়াং টাইগার এক্সিবিশনের অংশগ্রহণকারীদের মধ্যে কেবল সেই উল্লেখযোগ্য ফলাফল করেছে। পরবর্তী সেরা প্রতিযোগী কেবলমাত্র শীর্ষ 50-এ কোনোভাবে জায়গা করে নিতে পেরেছে। ভেস তার আসন্ন ফ্যাব্রিকেশন প্রকল্পে মনোযোগ দিতে চেয়েছিল বলে পাইলটদের সঙ্গে বন্ধুত্ব পাতানোর চেষ্টা সে এড়িয়ে গেল। এটা এমন না যে সে বন্ধুত্ব চায় না, বরং সময় তার হাতে নেই। শাটেল যখন বেংথেমের গ্রাভিটির সীমা ছাড়িয়ে গেল, তখনই ভেস তার কম খুলে বিস্তারিত ফ্যাব্রিকেশন ফ্লোচার্ট বানাতে ব্যস্ত হয়ে পড়ল। আয়রন স্পিরিটের অত্যাধুনিক প্রিন্টার আর অ্যাসেম্বলার থাকায় আগের অস্থানীয়ভাবে বানানো পদ্ধতি চলত, কিন্তু এখন তার আসল জগতে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো অনেক সীমাবদ্ধতায় ভরা। মাত্র একটি ভুল সেটিংসে 1 মিলিয়ন ক্রেডিট মূল্যের যন্ত্রাংশ নষ্ট হয়ে যেতে পারে, তাই সাবধানতা সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। একই সময় সে ফেস্টিভ ক্লাউড জেনারেটরের জন্য উৎপাদন লাইসেন্সের আবেদন করল। এই ডিভাইসটি মার্ক অ্যান্টনি মডেলের একমাত্র নন নেটিভ অংশ, আর এমটিএ অনুমতি না দিলে সে এটি বানাতে পারত না। ভাগ্যক্রমে যেহেতু এটি অনেকটা মজা করার জন্য ডিজাইন করা হয়েছিল, তাই 10 বছরের লাইসেন্স নিতে তাকে কেবল 1 লক্ষ ক্রেডিট খরচ করতে হয়েছে। সঙ্গে সঙ্গে তার নগদ টাকার অর্ধেক উধাও হয়ে গেল। শাটেল এখন লাগরাঞ্জ পয়েন্টে যাওয়ার বিশাল কিউতে অপেক্ষা করছে। ভেস ছাড়া সবাই নিজেদের মতো খাবার খাচ্ছে, টয়লেটে যাচ্ছে বা ঝিমিয়ে ঘুমাচ্ছে। কেবল ভেস বারবার তার স্কিম চেক করছে যতক্ষণ না সে বাধ্য হয় একটু বিশ্রাম নিতে। শেষমেশ যখন ক্লাউডি কার্টেনের মাটিতে সে পা রাখল, তখন সে আকাশের দিকে তাকিয়ে যেন ধন্যবাদ জানাল। দ্রুত সবাইকে এড়িয়ে কেবল ক্যাপ্টেন গিলিয়ানকে একটা তাড়াহুড়ো করা বিদায় দিয়ে
সে প্রাধান্যপ্রাপ্ত ট্যাক্সিতে উঠে নিজের ওয়ার্কশপে রওনা দিল। হোম সুইট হোম, ভেস আনন্দে বলল। তার বেড়াল লাকিও সোফায় গিয়ে বসে একই অনুভূতির প্রতিধ্বনি করল। দেখি জিনিসপত্র এসে গেছে কিনা। 3 দিনের মধ্যে বেংথেইম থেকে ক্লাউডি কার্টেনে মেটেরিয়াল আসার জন্য সে অনেক টাকা খরচ করেছিল। যখন সে বাড়ির পেছনের এয়ার ডেলিভারির জায়গায় গেল, তখন 5টি বড় কন্টেনার অপেক্ষা করছিল। প্রতিটি খুলে ভেস নিজে হাতে সবকিছু যাচাই করল। সবকিছুই এসে গেছে, এবার শুরু করা যাবে। মার্সেলা শাটেলে ওঠার আগেই মেসেজ পাঠিয়েছিল। সে মনে করে একটি ক্রেতা পাওয়া গেছে, কিন্তু সেই ক্রেতা অনেক দর কষাকষি করছে, তাই সে সময় নিচ্ছে যেন খুব কমে যেতে না হয়। যেহেতু মার্কেটিং নিয়ে ভাবার কিছু নেই, ভেস এখন পুরোপুরি মনোযোগ দিতে পারবে ফ্যাব্রিকেশনে। কিন্তু সে হঠাৎই একটি গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গেছিল। সিস্টেমকে তো 1 সপ্তাহেরও বেশি সময় ধরে চালু করিনি। ফিউশন কাপের 2য় স্থান পাওয়ার জন্য অন্তত কোনো পুরস্কার পাওয়া উচিত। অনিশ্চয়তায় ভেস তার কমের মধ্যে থাকা প্রোগ্রামটি চালু করল। পরিচিত লোডিং স্ক্রিন উঠল, আর পরিচিত মেনু ফিরে এলো। এই সিস্টেম, আমাকে মিস করেছ? ওয়েলকাম ইউজার, ইউ হ্যাভ 2 impending messages waiting for your perusal. Do you wish to display them? হ্যাঁ, পুরস্কার দাও আমার। স্কিম, ডিজাইন ইভ্যালুয়েশন ড্রেক, মডেল নেম ড্রেক, ওয়েট ক্লাস মিডিয়াম, রোল জাম্প ট্রুপার, মূল্যায়ন আর্মার B-, ক্যারিং C, এস্থেটিক্স C+, এন্ডিউরেন্স C, এনার্জি এফিসিয়েন্সি E+, ফায়ার পাওয়ার B-, মোবিলিটি B+, ইন্টিগ্রিটি F+, এক্স ফ্যাক্টর E-, কস্ট এফিসিয়েন্সি A, ওভারঅল একটি বাজে কিন্তু কার্যকরী ডিজাইন, বিশেষভাবে গণ উৎপাদনের ক্ষেত্রে। পুরস্কার 1000 DP মূল ডিজাইনের জন্য, 100 DP একটুখানি এক্স ফ্যাক্টরের জন্য। 1000 পয়েন্ট, এতক্ষণে সবচেয়ে বড় পুরস্কার। কিন্তু আর কিছু নেই? Your design does not fulfill the requirements to earn additional rewards. তুমি জানো আমি একদিনের কম সময় পেয়েছিলাম, ওইসব পুরনো যন্ত্রাংশে আমি যথেষ্ট ভালো করেছি। ইভেন্ট মিশন, ফিউশন কাপ, ডিফিকাল্টি A, অবজেক্টিভ, ফার্স্ট প্লেস অর্জন। পুরস্কার ফলাফলের উপর নির্ভর করবে। পার্শিয়ালি কমপ্লিটেড, 500 DP অর্জন। এইটুকু? প্লিজ এন্ডেভার টু ওয়ার্ক হার্ডার। ধন্যবাদ বটে। স্টেটাস, নাম ভেস লার্কিনসন, পেশা নবীন মেক ডিজাইনার, ডিপি 1632, গুণ স্ট্রেংথ 0.7, ইন্টেলিজেন্স 1.2, ক্রিয়েটিভিটি 1, এন্ডিউরেন্স 0.8, স্কিল ট্রি অ্যাসেম্বলার প্রফিসিয়েন্সি 2 আর 3D প্রিন্টার প্রফিসিয়েন্সি 2 কিনে নিল 800 DP দিয়ে। যেন 1 বছরের দক্ষতা হাতে এলো এক ঝটকায়। এত কিছুর পরও তার সফল হবার সম্ভাবনা 50% থেকে বেড়ে 70% হল। দুর্ভাগ্যবশত 100% নিশ্চয়তা নেই, কারণ যন্ত্রপাতিগুলোই খারাপ। তার বাবা আরও ভালো যন্ত্র কিনে দিলে ভালো হতো। পরবর্তীতে সেগুলো আপগ্রেড করতে হবে, অনেক কিছু করতে হবে। অধ্যায় 44, মার্ক অ্যান্টনির সূচনা। ভেস কাজে হাত লাগাল। মার্ক অ্যান্টনিকে ফ্যাব্রিকেট করা ছিল তার জীবনের প্রথম প্রকৃত উৎপাদন প্রজেক্ট। বাস্তব বিশ্বের জন্য নির্মিত একটি আসল মেক। এখানে কোনো গেমের সিমিউলেশন ছিল না, কোনো গাইডলাইন দেওয়া অটোমেটিক সিস্টেম ছিল না, কিংবা ভুল করলে রিস্টার্ট করার অপশন ছিল না। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি অংশ, প্রতিটি সিদ্ধান্ত বাস্তব, এবং ব্যর্থ হলে লাখ লাখ ক্রেডিটের ক্ষতি। এইবার সব কিছু নির্ভর করছে আমার প্রস্তুতির ওপর। সকালে উঠে সে তার নতুন ফ্লোচার্টে আবার একবার চোখ বুলিয়ে নিল। যতটুকু সম্ভব ঝুঁকি কমিয়ে সবকিছু নিখুঁতভাবে সাজানো ছিল। কার কোন যন্ত্র কখন ব্যবহার করতে হবে, কোন কম্পোনেন্ট কত তাপমাত্রায় গলাতে হবে, অ্যাসেম্বলি কত ঘন্টা চলবে, ইত্যাদি। তার ওয়ার্কশপ ছিল ছোট, তবে যথেষ্ট। একটি মাঝারি মানের 3D প্রিন্টার, একটি পুরনো অ্যাসেম্বলার ইউনিট এবং কিছু ম্যানুয়াল টুলস, এই ছিল তার অস্ত্রভাণ্ডার। যন্ত্রপাতি দুর্বল, কিন্তু আমার স্কিল এখন অনেক ভালো। প্রথমে সে কাঁচামালগুলো পরীক্ষা করল, তাদের মান, বিশুদ্ধতা ও আকার ঠিক আছে কিনা। এরপর
সে 3D প্রিন্টারে লোড করে দিল প্রথম ধাপের অংশ, কাঠামোগত ফ্রেম। গুলিত ধাতব স্রোত ধাপে ধাপে নিচে পড়ে কঠিন রূপ নিচ্ছিল। সময়ের সাথে সাথে ধাতব বর্গাকৃতি প্লেট ও সংযোগকারী জয়েন্টগুলোর আকার ফুটে উঠতে লাগল। এটি ছিল মার্ক অ্যান্টনির কঙ্কাল। এই কাজটি সবচেয়ে দীর্ঘ এবং ক্লান্তিকর ধাপগুলোর একটি। 3D প্রিন্টারের প্রতিটি স্তরের সঠিকতা বজায় রাখতে তাকে কড়া নজরে রাখতে হচ্ছিল। একটুখানি ত্রুটি মানেই পুরো কাঠামো ভেঙে ফেলতে হবে। না, আজ আর ঘুম নেই। যতক্ষণ না এই অংশটা শেষ হচ্ছে, আমি 1 মিনিটও রিস্ট্যাম নেব না। ঘণ্টার পর ঘণ্টা সে একটানা মেশিনের সামনে দাঁড়িয়ে থেকেছে, তাপমাত্রা, প্রেসার, ফিড রেট সব পর্যবেক্ষণ করছিল। মাঝে মাঝে নিজে গিয়ে ঠান্ডা হয়ে যাওয়া কোনো অংশ স্ক্র্যাপ করছিল, আবার কোনো জ্যাম ঠিক করে দিচ্ছিল। লাকি তার পাশেই বসেছিল। মাঝে মাঝে বিরক্তভাবে শব্দ করছিল, কিন্তু ভেস জানত এই মুহূর্তে অন্য কিছু ভাবার সুযোগ নেই। প্রথম দিনের শেষে ফ্রেমিং শেষ হল। ভেস নিঃশ্বাস ছেড়ে বলল, ধাপ 1 সম্পূর্ণ। পরবর্তী দিন শুরু হল অ্যাসেম্বলি ধাপ দিয়ে। মার্ক অ্যান্টনি একটি ভারী জাম্প ট্রুপার, তাই তার জয়েন্টগুলো ছিল জটিল এবং শক্তিশালী। এক একটি অংশ 200 থেকে 300 কেজি পর্যন্ত ওজনের ছিল। সে অ্যাসেম্বলার ইউনিট ব্যবহার করছিল, কিন্তু অনেক কাজ তাকে নিজেকেই হাতে পড়তে হচ্ছিল। সে নিজের কাঁধের পেশি টানতে টানতে বলল, একটু মেশিনিক সাপোর্ট থাকলে কি না হতো। কিন্তু এরপরেই মনে পড়ল একসময় সে এই কাজও ভালোভাবে করতে পারবে। এখন শুধু ধৈর্য। পরবর্তী ধাপ ছিল পাওয়ার ইউনিট ইনস্টলেশন। একটি পাওয়ার কোড স্লট করা হয়েছিল কেন্দ্রে, যা থেকেই পুরো মেঘ তার শক্তি পাবে। এইটা হচ্ছে হৃদয় বসানো। পাওয়ার কোর ইনস্টল করার সময় একটু অসাবধানতা মানেই বিস্ফোরণ। সে ধীরে ধীরে নিখুঁতভাবে প্রতিটি সংযোগ তৈরি করছিল। সবশেষে ছিল এক্সটার্নাল প্লেটিং ও পেন্টিং। এখানে ভেস একটু বেশি সময় নিল। তার ডিজাইনটা দেখতে চেয়েছিল যেন ব্যক্তিত্বময় হয়। তার ডিজাইনে ছিল সামান্য পুরনো যুদ্ধযান ধাঁচের, কিছুটা বাহসী প্রান্ত, আর রঙে ছিল ধূসর ও নীলের মিশ্রণ, এমনভাবে যেন প্রতিটি রেখা বলছে, আমি প্রস্তুত, লাফিয়ে নামো আর বিধ্বস্ত করে দাও। সব কিছু মিলিয়ে 5 দিন পরে ভেস মেঘটি শেষ করল। সে হাঁটু গেড়ে বসে মাটিতে হাত রাখল। গভীর ক্লান্তিতে ভেসে গেল তার চোখ। তার সামনের বিশাল আকারের মার্ক অ্যান্টনি দাঁড়িয়েছিল, শক্ত, স্থির এবং গর্বিত। আমি করে ফেলেছি। লাকি পাশে এসে মেকের পায়ের উপর উঠে গেল, যেন তিনিও বলছেন, এটা আমাদের কাজ, আমাদের প্রথম সত্যিকারের সন্তান। অধ্যায় 45 প্রথম পরীক্ষা। ভেস জানত একটি মেঘ তৈরি করাই যথেষ্ট নয়। বাস্তব মেঘ জগতে শেষ পরীক্ষার আগ পর্যন্ত কোনো ডিজাইনই সম্পূর্ণ বলা যায় না। পরীক্ষা শুরু করা ছাড়া আমি নিশ্চিত হতে পারছি না এই মেঘ কি সত্যিই কাজ করবে। মার্ক অ্যান্টনি এখন তার সামনে দাঁড়িয়েছিল, পুরোপুরি তৈরি, তার শক্তিশালী জাম্প লেগ, ভারী অস্ত্রধারী বাহু, মোটা বর্ম এবং পুরনো যুদ্ধযানের মতো নকশা নিয়ে। কিন্তু দেখতে ভালো মানেই কার্যকারিতা চূড়ান্ত এমন নয়। শুরু করি। ভেস তার কন্ট্রোল কনসোলে গিয়ে বসে পড়ল। লাকি পেছনে এসে মেকের কাঁধে বসে রইল এক ধরনের আগ্রহে। প্রথম ধাপ, পাওয়ার আপ। ভেস নিঃশব্দে পাওয়ার সিস্টেম অন করল। মেকের ভেতর থেকে একটা ঘন ঘন গর্জন শোনা গেল। যান্ত্রিক হৃৎপিণ্ড স্পন্দিত হতে শুরু করল। একটানা গর্জনের পর সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ এক এক করে জ্বলে উঠল। চোখের লেন্স জ্বলে উঠল নীল আলোয়। মার্ক অ্যান্টনি জীবন্ত হয়ে উঠল। স্ট্যাটাস চেক করো। ভেস দ্রুত তার কনসোলের সমস্ত সিস্টেম মনিটর করতে লাগল। পাওয়ার স্টেবিলিটি, গ্রিন সিগন্যাল। হাইড্রোলিক সিস্টেম, গ্রিন সিগন্যাল। ব্যালেন্স ও জাইরো মডিউল, গ্রিন সিগন্যাল। সেন্সর ও টার্গেটিং, গ্রিন সিগন্যাল। সবুজ আলো একটার পর একটা জ্বলে উঠছিল। সব ঠিকঠাক চলছে। চলো এবার একটু নড়ে চড়ে দেখি। ভেস একের পর এক কমান্ড পাঠাতে লাগল। প্রথমে একটা হাত তুলল মেক, তারপর আঙুল নড়ল, তারপর ধীরে ধীরে একটা পা সামনে বাড়াল। ধাতব শব্দে ভারী পা মাটিতে পড়ল, ধুলো উড়ল চারপাশে। চমৎকার ভারসাম্য, ফিসফিস করে বলল ভেস। তারপর সে পুরো মেঘটিকে ঘোরানোর চেষ্টা করল। মেঘটি কেবল ঘোরেই না, মসৃণভাবে নিজের ভারসাম্য ধরে রাখছিল। এমন জিনিস গেমে করা অনেক সহজ, কিন্তু বাস্তবে এটা? সে অবাক হয়ে গেল। তারপর সে টেস্ট করল অস্ত্র ব্যবস্থাপনা, সিমুলেটেড লেজার ফায়ার, কাঁধে মাউন্ট করা ব্যারেল রোটেশন, অস্ত্র এক্সটেনশন ইত্যাদি। সবকিছু ঠিকঠাক কাজ করছিল।
সব শেষ পরীক্ষা জাম্পিং সিস্টেম। ভেস এক মুহূর্ত চুপ করে রইল। এটা ছিল সবচেয়ে বিপজ্জনক অংশ। এই জাম্প প্যাক যদি ব্যর্থ হতো তাহলে পুরো মেঘ ভারসাম্য হারিয়ে পড়তে পারত বা বিস্ফোরণ ঘটতে পারত। সে মাটিতে ল্যান্ডিং ম্যাট বিছিয়ে নিয়েছিল যাতে মেঘ যদি পড়ে যায় ক্ষতি কম হয়। ভরসা করো নিজের ওপর। সিস্টেম বলেছিল ৭০% সফলতা, মানে ৩০% ব্যর্থতারও আছে। কিন্তু আমিও তো সেই সময় থেকে আরও উন্নত হয়েছি। সে একটা শ্বাস টেনে কমান্ড পাঠাল, জাম্প সিস্টেম অন। পেছনের বুস্টার সক্রিয় হল। তারপর ধাতব দেহটা হঠাৎ করে মাটি ছুঁড়ে কয়েক মিটার উপরে উঠে গেল। মেঘ আকাশে এক মুহূর্ত ঝুলে থাকল, তারপর নিচে পড়ে এলো মসৃণভাবে, নিখুঁত ভারসাম্যে। জাম্প সফল! ভেস আনন্দে দাঁড়িয়ে গেল। লাকি তার কাঁধে উঠে পড়ল এবং খুশিতে ঝাঁপিয়ে পড়ল। আমরা পেরেছি লাকি! আমাদের প্রথম মেঘ বাস্তব পৃথিবীতে সফলভাবে পরীক্ষা পাশ করল। সেদিন রাতে ভেস ঘুমোতে পারল না। সে জানত তার মেঘ এখন বাস্তবের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখন এটা বিক্রি করা, বাজারে জায়গা করে নেওয়া, এটাই তার পরবর্তী যুদ্ধ। কিন্তু আজ সে একটা জিনিস নিশ্চিতভাবে বুঝতে পেরেছে, আমি একজন প্রকৃত মেঘ ডিজাইনার। অধ্যায় ৪৬ প্রথম ক্রেতা। ভেস সকালে ঘুম থেকে উঠেই তার কমে থাকা ক্রেডিট ব্যালেন্সের দিকে তাকাল। ১০,০০০ ক্রেডিটও নেই। গত সপ্তাহে উপার্জিত ৭ মিলিয়নের সবটাই চলে গেছে উৎপাদন লাইসেন্স, কাঁচামাল, শিপিং, ট্যাক্স এবং যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণে। এখন তার ওয়ার্কশপ পুরোপুরি প্রস্তুত, তার প্রথম আসল মেকও রেডি। কিন্তু বিক্রি না হলে সে আর বেশি দিন টিকে থাকতে পারবে না। ঠিক তখনই একটি বার্তা এলো। প্রেরক মার্কসেলা বলিঞ্জার। বিষয় সম্ভাব্য প্রথম ক্রেতা। ভেস, শুভ সকাল। আমি একজন ক্রেতার সঙ্গে কথাবার্তা চালাচ্ছি যে তোমার মার্ক অ্যান্টনি মডেলে আগ্রহী। ও খুব একটা বেশি দাম দিতে চায় না, তবে ওর ইউনিটের প্রয়োজন জরুরি এবং আমার মতে তাকে চটজলদি ধরে ফেলাই ভালো হবে। আমি এখনও চূড়ান্ত সম্মতিতে আসিনি, কারণ আমি ওকে বোঝাচ্ছি এই ডিজাইনটা আসলে তার কল্পনার চেয়েও বেশি ভালো। ও যদি এক্সট্রা কিছু চায় তবে সেটার জন্য বাড়তি মূল্য দাবি করব। আমি যোগাযোগে থাকব। ভেস বার্তাটা পড়ে একটু চিন্তিত হল। কম দামে বিক্রি করলে তো লাভ থাকবে না। কিন্তু সে আবার নিজেকে মনে করালো এটা তার প্রথম বিক্রি। এটা শুধু মেক বিক্রির ব্যাপার নয়, এটা তার পোর্টফোলিওর অংশ হবে, তার প্রথম মার্কেটে প্রবেশ। একজন কাস্টমার সন্তুষ্ট থাকলে বাকিরা আসবে এবং তখন সে দাম বাড়াতে পারবে। সে সাথে সাথে মার্সেলাকে ভিডিও কলে ধরল। মার্সেলা পর্দায় এলেন, যথারীতি স্মার্ট এবং আত্মবিশ্বাসী। ভেস, গ্রাহকটা কে? মার্সেলা একজন গ্রুপ কমান্ডার। ওর দলটা আগামী সপ্তাহে একটা মিশনে যাচ্ছে। তাদের একটা ভারী জাম্প ট্রুপার দরকার, কিন্তু বাজেট সীমিত। তুমি জানোই সেনাবাহিনীর নিচু স্তরের ইউনিটগুলো কেমন করে। ভেস, ও কি মার্ক অ্যান্টনি সম্পর্কে সব জানে? মার্সেলা, আমি তাকে মডেলটা দেখিয়েছি, পরীক্ষার ভিডিও, পারফরম্যান্স রিপোর্ট। ওর টেকনিক্যাল অফিসার ইমপ্রেসড হয়েছে, কিন্তু ও দাম কষাকষি করছে। ভেস, ও চাই আরও ডিসকাউন্ট? মার্সেলা, একটু। আমি ১.৮ মিলিয়ন থেকে শুরু করেছিলাম, ও ১.৩ অফার করেছে, আমি ১.৫-এ নামিয়ে এনেছি। ভেস একটু চিন্তা করল। তৈরি করতে তার খরচ হয়েছিল প্রায় ১.১ মিলিয়ন, মানে ১.৫-এ বিক্রি করলে সে কিছু লাভ করতে পারবে, যদিও সেটা বিশাল কিছু নয়। তবে এই মুহূর্তে প্রথম বিক্রি হওয়াটাই সবচেয়ে জরুরি। ভেস, ঠিক আছে, যদিও রাজি হয় ১.৫ মিলিয়নে বিক্রি করো, তবে সেটার বিনিময়ে ওকে থেকে একটা পর্যালোচনা নিতে হবে। মার্সেলা হেসে বলল, নির্ভরযোগ্য মতামত, সেটাও আমি নিশ্চিত করব। কল শেষ হওয়ার পর ভেস জানত সব ঠিকঠাক চললে আজই তার প্রথম বিক্রি হতে পারে। দুপুর নাগাদ আরেকটি বার্তা এলো। প্রেরক মার্সেলা বলিঞ্জার। বিষয় বিক্রি সম্পন্ন। অভিনন্দন ভেস, মার্ক অ্যান্টনি এখন একজন সন্তুষ্ট গ্রাহকের হাতে। আমরা ১.৫ মিলিয়নে চূড়ান্ত করেছি এবং ও আগামীকালই ডেলিভারি নেবে। আমি তোমার অ্যাকাউন্টে ১.২ মিলিয়ন পাঠিয়ে দিয়েছি, আমার কমিশন কেটে।
পরবর্তী অর্ডারের জন্য প্রস্তুত থাকো, কারণ আরেকজন কমান্ডার ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছেন। ভেস চেয়ারে বসে গভীর নিঃশ্বাস ফেলল। সে পেরেছে। তার ডিজাইন কাজ করেছে, বাস্তবে মেক দাঁড়িয়েছে, পরীক্ষা সফল হয়েছে, এবং আজ সে একজন পেশাদার মেক ডিজাইনার হয়ে উঠল। কিন্তু শুধুই নামে হয়, বাস্তবেও। লাকি এসে তার কোলের ওপর লাফ দিয়ে বসে পড়ল। ভেস হেসে বলল, তুমি জানো, আমরা কেবল শুরু করলাম, সামনে অনেক পথ বাকি। অধ্যায় ৪৭ গতি তৈরি। ভেস বুঝতে পারছিল তার যাত্রা শুরু হয়ে গেছে। মার্ক অ্যান্টনি বিক্রির পর থেকেই তার ইনবক্সে ধীরে ধীরে নতুন বার্তা আসতে শুরু করল। কিছু ছিল জিজ্ঞাসা, কিছু ছিল আগ্রহ, আর কিছু সরাসরি দর কষাকষি। এটাই বাস্তব বাজার, ভেস নিজেকে মনে করাল। এবার সময় এসেছে এই গতি ধরে রাখার। মার্সেলা আবারও রিপোর্ট পাঠাল। দ্বিতীয় ক্রেতা চূড়ান্ত হয়েছে। আমি তাকে তোমার পরীক্ষার ভিডিও দেখিয়েছি এবং প্রথম ইউনিটের ফিডব্যাক পাঠিয়েছি। সে চায় কিছু কাস্টমাইজেশন, কাঁধের বর্ম একটু বেশি মোটা আর রং পরিবর্তন। আমি এক্সট্রা কাস্টম ফি হিসাবে আরও ৮০,০০০ চেয়েছি। সে রাজি হয়েছে। তুমি যখনই প্রস্তুত, ফ্যাব্রিকেশন শুরু করো। ভেস নতুন অর্ডার নিতে প্রস্তুত ছিল। তার আগে করা পরিকল্পনা ও প্রথম ইউনিটের অভিজ্ঞতা এখন কাজে লাগছিল। প্রতিটি নতুন ইউনিট মানে আরও ডিপি, আরও দক্ষতা, আরও অভিজ্ঞতা। দ্বিতীয় ইউনিট ফ্যাব্রিকেশন। এইবার কাজ শুরু করার আগে ভেস পুরনো ত্রুটিগুলো খুঁজে বের করল। সে প্রথম ইউনিটে কোথায় কোথায় টেম্পারেচার একটু বেশি ছিল, কোথায় কিছু সংযোগ একটু দুর্বল ছিল, সব লিপিবদ্ধ করেছিল। এইবার সে আগের চেয়েও অনেক নিখুঁতভাবে ফ্যাব্রিকেট করল। যন্ত্রপাতি এখনও পুরনো, কিন্তু আমি আরও দক্ষ। দ্বিতীয় ইউনিট তৈরি করতে সময় লাগল মাত্র ৪ দিন, এবং সবশেষে নতুন মার্ক অ্যান্টনি দাঁড়াল, আগের চেয়েও সুন্দর, আরও ভারসাম্যপূর্ণ এবং আরও নির্ভরযোগ্য। ক্রমাগত অর্ডার। মার্সেলা যে কাজটা সবচেয়ে ভালো করে সেটাই করে যাচ্ছিল, বিক্রি করা। তৃতীয় ইউনিটের অর্ডার এলো এক মিলিশিয়া অফিসার থেকে, যে বলল তার বাজেট খুব সীমিত। মার্সেলা তাকে বলল, তুমি যে দামে চাইছ তা পাইকারি রেটে পাওয়া যায় না, এটা হ্যান্ডক্রাফটেড ইউনিট। শেষমেশ তারা এক মাঝামাঝি দামে রাজি হল। ভেস বুঝল সবসময় লাভে থাকা সম্ভব না, তবে নাম তৈরি করাই এখন সবচেয়ে বড় উদ্দেশ্য। ফিডব্যাক। প্রথম ক্রেতার ইউনিট বাস্তবে কিভাবে পারফর্ম করছে সে বিষয়ে একটি রিপোর্ট এলো। কমান্ডার সন্তুষ্ট এবং বিশেষভাবে উল্লেখ করলেন, জাম্প সিস্টেম অত্যন্ত নির্ভরযোগ্য, বডির ভারসাম্য ও ফায়ার কাভারেজ এই দামে অতুলনীয়, তবে ব্যাটারি লাইফ আরও ভালো হলে অসুবিধা হতো না। ভেস রিপোর্ট পড়ে সন্তুষ্ট হল। ভবিষ্যতে আরও উন্নতি করার সুযোগ থাকল, এটা ভালো। সিস্টেম আপডেট। শেষ রাতে ভেস মেক ডিজাইনার সিস্টেমে লগ করল। নতুন কিছু বার্তা তার জন্য অপেক্ষা করছিল। আপনি সফলভাবে একাধিক মার্ক অ্যান্টনি ইউনিট বিক্রি করেছেন। মডেল পরিচিতি বৃদ্ধি পেয়েছে। আপনি ৩৫০ ডিজাইন পয়েন্ট অর্জন করেছেন। চমৎকার, এখন আমার ভোট ডিপি বেড়ে হল। সে দ্রুত স্ট্যাটাস চেক করল। স্ট্যাটাস: ডিজাইন পয়েন্ট ৭৮২, পেশা নভিস মেক ডিজাইনার, বিশেষায়ন কিছুই নেই, দক্ষতা আগের থেকে কিছুটা উন্নত, তবে এখনও অনেক দূর যেতে হবে। ভবিষ্যতের ভাবনা। ভেস জানত এখন যার সামনে ৩টে রাস্তা: আরও মার্ক অ্যান্টনি বানিয়ে ধীরে ধীরে লাভ বাড়ানো, নতুন মেক ডিজাইন নিয়ে কাজ শুরু করা, ছোট্ট একটি দল গড়ে তোলা যাতে সে নিজে শুধুই ডিজাইনে ফোকাস করতে পারে। কিন্তু সব কিছু সময় নিয়ে হবে। এই মুহূর্তে সে তার ওয়ার্কশপে দাঁড়িয়ে নিজের তৈরি ৩টে মার্ক অ্যান্টনি দেখে একটা কথা বলল, এই ছোট্ট জায়গা থেকেই একদিন আমার নাম ছড়াবে পুরো গ্যালাক্সিতে। অধ্যায় ৪৮ অতীতের ছায়া। সবকিছু যখন ঠিকঠাক চলছিল, তখনই ভেসের জীবনে এলো একটা অপ্রত্যাশিত বার্তা, একটা ছায়া, অতীত থেকে ফিরে আসা। প্রেরক অজানা। বিষয়: তোমার বাবা সম্পর্কে কিছু জানার আছে। ভেস বার্তাটি দেখে স্তব্ধ হয়ে গেল। তার আঙুল থেমে গেল, চোখ স্থির হয়ে রইল স্ক্রিনের উপর। এক মুহূর্তের জন্য সে যেন আবার সেই বাচ্চা ছেলেটিতে ফিরে গেল, যার বাবা তাকে হঠাৎ করেই ছেড়ে গিয়েছিল, অজানার উদ্দেশ্যে। এত বছর পর এখন কেন? তার বাবা কেলসার লার্কিনসন একসময় ছিলেন একজন মেকানিক, তবে হঠাৎ করেই
সে নিখোঁজ হয়ে যায়। সরকারি রেকর্ড অনুযায়ী সে মৃত বলে ঘোষিত হয়েছিল, কিন্তু ভেস কখনো বিশ্বাস করতে পারেনি। তার মনে সবসময় একটা বিশ্বাস ছিল, সে কোথাও আছে। বার্তাটি খুলে সে পড়ে, ভেস, আমি জানি তুমি আমাকে চেনো না, তবে আমি তোমার বাবাকে চিনতাম, ভালোভাবেই চিনতাম। যদি জানতে চাও সে আসলে কোথায় ছিল এবং কেন গায়েব হয়ে গিয়েছিল, তাহলে এই কোঅর্ডিনেটে এসো। আমি বেশি দিন অপেক্ষা করতে পারবো না। একজন বন্ধু। সাথে ছিল একটা স্থানাঙ্ক, একটা পুরনো উপগ্রহ কেন্দ্র যা ক্লাউডি কার্টেনের বাইরের কক্ষপথে ধ্বংসপ্রাপ্ত হিসেবে চিহ্নিত। ভেস জানত এটা হয় একটা ফাঁদ, নয়তো সত্যিই তার জীবনের এক টুকরো রহস্যের চাবিকাঠি। লাকির প্রতিক্রিয়া। ভেস ধীরে ধীরে বার্তাটির বিষয়টি লাকিকে বলল। লাকি তার চোখ ছোট করে তাকালো এবং একটি গম্ভীর আওয়াজ করল, অর। ভেস হেসে বলল, হ্যাঁ, আমিও সন্দেহ করছি, কিন্তু আমি এই সুযোগ হাতছাড়া করতে পারি না। সে জানত বর্তমান জীবন, মার্সেলা, বিক্রি সবকিছু সাময়িকভাবে থামিয়ে একবার দেখা দরকার। কারণ যদি এই বার্তা সত্যি হয়, তাহলে তার বাবার পরিণতি নিয়ে যে প্রশ্ন সে এত বছর ধরে বয়ে চলেছে, তার উত্তর সে পেতে পারে। যাত্রা শুরু। ভেস তার ব্যক্তিগত একটি ছোট শাটেল বুক করল। স্থানটি কক্ষপথে হলেও জনশূন্য ও মনিটরহীন, কেউ সেখানে স্বেচ্ছায় যায় না। পুরনো সামরিক স্টেশন, ২০ বছর ধরে নিষ্ক্রিয়। শাটেল ছুটে চলল কক্ষপথের দিকে। ভেস একা ছিল, সাথে কেবল লাকি। তার বুক ধরফর করছিল। তুমি কি সত্যি এখানে আছো বাবা? ক্লিফ হ্যাঙ্গার। শাটেল যখন ধ্বংসপ্রাপ্ত স্টেশনের কক্ষপথে ঢুকল, ভেস দেখল স্টেশনটি এখনও কিঞ্চিৎ শক্তি উৎপাদন করছে। অবিশ্বাস্য, এটা তো একদম বন্ধ হয়ে যাওয়ার কথা। তার কনসোলে একটি সংকেত ভেসে উঠল। একটি অনুরোধ প্রাপ্ত হয়েছে, ম্যানুয়াল ডকিং অনুমোদন দেওয়া হবে। ভেস শ্বাস আটকে রাখল। সে ক্লিক করল, হ্যাঁ। স্টেশন ধীরে ধীরে ডকিং ক্ল্যাম্প বাড়াল। শাটেল ধীরে ধীরে সেই পুরনো ভাঙাচোরা উপগ্রহটির সাথে যুক্ত হল। ভেস নিজের হোল্টার থেকে একটি পোর্টেবল লাইট বের করল, আর লাকিদার পিঠে লাফিয়ে উঠল। চলো, সত্যের মুখোমুখি হই। অধ্যায় ৪৯। বার্তা। ধ্বংসপ্রাপ্ত উপগ্রহ কেন্দ্রের ধাতব দরজাটা মৃদু শব্দে খুলে গেল। দীর্ঘ বছর ধরে পরিত্যক্ত এই স্থানে ধুলো জমে রয়েছে, কিন্তু ভেস লক্ষ্য করল ভিতরে প্রবেশের পথ সম্পূর্ণ পরিষ্কার। কেউ এখানে ছিল? সম্প্রতি লাকি তার পিঠে বসে গম্ভীরভাবে চারপাশ দেখে। তার চোখের লেন্স একবার লাল ঝলকে উঠল। ঝুঁকির সতর্কতা না, বরং অদ্ভুত কৌতূহল। ভেস ভিতরে ঢুকল, হাতে টর্চ, অন্য হাতে হ্যান্ড স্ক্যানার। স্টেশনের ভিতরটা অদ্ভুতভাবে নীরব এবং জীবন্ত। অনেকগুলো কক্ষ বন্ধ, কিছু কন্ট্রোল প্যানেল এখনও আলো দিচ্ছে। সে একটা চিহ্ন খুঁজছিল, কিছু বার্তা, কোনো ইঙ্গিত। হঠাৎ একটা কক্ষের দরজা নিজে থেকেই খুলে গেল। অভ্যন্তরে ছিল একটি প্রজেকশন টার্মিনাল, ধুলিমাখা হলেও সক্রিয়। তার পাশে একটা কনসোলে কেবল একটিই বোতাম জ্বলছিল, প্লে মেসেজ। ভেস কাঁপা কাঁপা হাতে বোতামটি চাপল। বার্তাটি শুরু হল। একটি 3D হোলোগ্রাফিক প্রজেকশন ফুটে উঠল। একজন পুরুষ, তার গায়ের ইউনিফর্ম ছেঁড়া, চোখ ক্লান্ত, দাড়ি বড় হয়ে গেছে, কিন্তু মুখটা, বাবা! ভেস চিৎকার করে উঠল। এটা ছিল কেলসার লার্কিনসন, তার হারিয়ে যাওয়া বাবা। ভেস, যদি তুমি এটা দেখছ, তাহলে আমি হয়তো আর বেঁচে নেই। ভেস থমকে গেল। বার্তার সারাংশ। আমি যখন চলে গিয়েছিলাম, তোমার বয়স ছিল 12। আমি তোমাকে সব বলিনি, কারণ সত্যতা ছিল বিপজ্জনক। আমি শুধু একজন সাধারণ মেকানিক ছিলাম না, আমি ব্রাইট রিপাবলিকের গোপন মেক রিসার্চ প্রোগ্রামে কাজ করতাম। কিছু এক্সপেরিমেন্ট যা সরকার স্বীকার করত না। আমি এমন একটা প্রযুক্তি আবিষ্কার করেছিলাম যা মেকের ভেতর আত্মা জাগিয়ে তুলতে পারে। ওরা এটাকে
প্রজেক্ট প্রাইম রেজোনেন্স বলতো। যখন আমার কাজ বেশি দূর গিয়েছিল, ওরা চেয়েছিল সেটা নিজেদের মালিকানা হিসেবে নিতে। আমি রাজি হইনি। ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমি পালিয়ে এসেছিলাম। এই স্টেশনটা ছিল আমার লুকোনোর জায়গা। আমার সময় হয়তো ফুরিয়ে এসছে বেশ, কিন্তু তুমি আমার চেয়েও বড় কিছু হতে পারো। তোমার ভিতরে সেই প্রতিভা আছে। তুমি যদি সিস্টেম ব্যবহার করো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এটা শুধু একটা টুল নয়, এটা একটা পথ। বাঁচো, শিখো এবং মেঘদের জীবন্ত করো। একদিন যদি পারো, তাহলে প্রজেক্ট প্রাইম রেজোনেন্স শেষ করো। আর হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি ছিলে, সব সময়। বার্তা শেষ হল। ভেস নিঃশব্দে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর যেন কিছু চেপে বসেছে। তার চোখ ভিজে উঠল। অবচেতনে সে লাকিকে জড়িয়ে ধরল। তার বাবা বেঁচে ছিল, লড়েছিল, পালিয়েছিল এবং তার জন্য একটি ভবিষ্যৎ রেখে গিয়েছিল। শেষ প্রতিশ্রুতি। স্টেশনের ভেতর আরও কিছু নথি ছিল, পুরানো ফাইল, স্কিম্যাটিক্স, কিছু কাঁচা নোট। সবশেষে একটা ছোট্ট ডিভাইস, একটি এনক্রিপ্টেড মেমোরি শার্ড। ভেস জানত এই বার্তা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে আর শুধুমাত্র একটা ছোট ওয়ার্কশপের মালিক নয়, সে এখন একটি উত্তরাধিকার বহন করছে। অধ্যায় 50। আত্মার স্ফুলিঙ্গ। ভেস তার শাটেলে ফিরে এসে মেমোরি শার্টটি নিরাপদে সংরক্ষণ করল। এটি কেবল তার বাবার শেষ উপহার নয়, এটি হয়তো সেই কৌশলের চাবিকাঠি যা দিয়ে একজন মেঘ জীবন্ত হয়ে উঠতে পারে। প্রজেক্ট প্রাইম রেজোনেন্স। এটি ছিল এমন একটি প্রযুক্তি যার অস্তিত্ব কেউ স্বীকার করে না, যার নাম সরকার অস্বীকার করে, অথচ যার সম্ভাবনা সীমাহীন। ডেটা বিশ্লেষণ। ভেস তার ল্যাবে ফিরে এসে শার্টটি লোড করল একটি সুরক্ষিত এনক্রিপ্টেড টার্মিনালে। লাকি সতর্কভাবে তার কাঁধে বসেছিল, যেন সেও বুঝতে পারছিল মুহূর্তটির গুরুত্ব। ডেটার ভেতরে ছিল অর্ধসম্পূর্ণ কোড, রিজনেন্স থিওরি সংক্রান্ত নোট, অজানা উপাদান সংক্রান্ত পর্যবেক্ষণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষামূলক মেকফ্রেমের ডিজাইন যা আত্মার সাড়া পাওয়ার জন্য তৈরি হয়েছিল। এটা একটা সংবেদনশীল মেকফ্রেম। ভেস অবাক হয়ে গেল। ডিজাইনের লক্ষ্য ছিল এমন একটি কাঠামো তৈরি করা যা পাইলটের মানসিক অবস্থা, স্মৃতি, এমনকি আবেগও উপলব্ধি করতে পারে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে পারে। আত্মার সংজ্ঞা। ভেস তার মেক ডিজাইন সফটওয়্যার চালু করে কনসেপ্টগুলো তুলনা করতে লাগল। এক্স ফ্যাক্টর। সে নিজেই ফিসফিস করে বলল, সিস্টেম অনেক দিন ধরেই এই রহস্যময় উপাদান নিয়ে কথা বলছিল। এটা এমন কিছু যা ডিজাইনের বাইরের কিছু, একটা অতিরিক্ত ছোঁয়া, একটা জীবন্ত অনুভব। এখন সে বুঝতে পারছে এটা শুধু একটা কল্পনা নয়। তার বাদার গবেষণা অনুযায়ী যদি একজন ডিজাইনার প্রকৃত আন্তরিকতা, বোঝাপড়া এবং আবেগ দিয়ে একটি মেক তৈরি করে, তাহলে সেই ডিজাইনের মাঝে একটি আত্মার স্ফুলিঙ্গ জন্ম নিতে পারে। সিস্টেম প্রতিক্রিয়া। ঠিক তখনই মেক ডিজাইন সিস্টেম নিজে থেকেই চালু হল। আপনি একটি প্রাচীন এবং অত্যন্ত সীমিত প্রযুক্তি খুঁজে পেয়েছেন, রিজোন্যান্স ইনফিউশন। নতুন মিশন আনলক হয়েছে, দ্য স্পার্ক উইদিন। মিশন বিবরণ। একজন প্রকৃত মেক ডিজাইনার কেবল প্রযুক্তি নয়, আত্মা দিয়েও তৈরি করে। আপনি কি প্রমাণ করতে পারবেন যে একটি আত্মা যন্ত্রের মাঝে বাস করতে পারে? লক্ষ্য। একটি নতুন, সম্পূর্ণ মৌলিক মেক ডিজাইন করুন যাতে অন্তত 10% এক্স ফ্যাক্টর স্কোর থাকে। পুরস্কার। অ্যাডভান্সড রিজনেন্স সেন্সিটিভিটি, 2000 ডিজাইন পয়েন্ট এবং বিশেষজ্ঞ পর্যায়ের গোপন সাবস্কিল আনলক। ভেস চোখ বড় বড় করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। এটা আমার জীবনের সবচেয়ে বড় মাইলফলক হতে পারে। প্রস্তুতি শুরু। ভেস জানত এই পর্যায়ে পৌঁছতে হলে তাকে নিজের ডিজাইন দক্ষতা বাড়াতে হবে, আবেগের সাথে মেকের সংযোগ তৈরি করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের আত্মা ঢালতে হবে তার কাজে। এবার শুধু মেক বানানো নয়, এটা হবে সৃষ্টি। সে তার ডেস্কে বসল, হাতে স্টাইলাস তুলল
এবং ধীরে ধীরে স্ক্রিনে আঁকতে লাগল একটি নতুন মৌলিক আত্মাসম্পন্ন মেকের নকশা। অধ্যায় 51 ইস্পাতের ভিতরে আত্মা। ভেস তার ওয়ার্কশপে গভীর মনোযোগে কাজ করছিল। তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হোলো প্রজেক্টর, ম্যাটেরিয়াল চার্ট এবং প্রোটোটাইপ মডিউলগুলো যেন একসাথে নিঃশ্বাস নিচ্ছে, একটা নতুন জীবনের পূর্বাভাস দিচ্ছে। আমি শুধু একটি কার্যকর মেক তৈরি করছি না, সে নিজের মনে বলল। আমি এমন কিছু বানাতে চাই যা অনুভব করতে পারে। ডিজাইন ধারণা। এইবার ভেস সম্পূর্ণ নতুনভাবে চিন্তা করা শুরু করল। আগের ডিজাইনগুলো ছিল দক্ষ, কিন্তু বডি ফোকাসড। নতুন ডিজাইন হবে মনের প্রতিচ্ছবি, পাইলট ও মেশিনের মধ্যে এক ধরনের আত্মিক প্রতিফলন। তার কনসেপ্ট ছিল একটি রিস্ট্রেন্ড ডুয়াল মোড মেক, যেটি শান্ত পরিস্থিতিতে রিডিউসড পাওয়ার মোডে কাজ করে আর সংকটের মুহূর্তে বিস্ফোরিত ক্ষমতায় উত্তরণ ঘটায়। সে নতুন নাম দিল লুমেন হার্ট, অর্থাৎ আলোতাড়িত হৃদয়। সিস্টেম প্রতিক্রিয়া। যখন ভেস ডিজাইন অ্যানালাইসিসের প্রথম স্তর শেষ করল, তখন মেক ডিজাইনার সিস্টেম একটি বার্তা পাঠাল। আপনি একটি উচ্চ সামর্থ্যপূর্ণ কনসেপ্ট নকশা তৈরি করেছেন। লুমেন হার্ট। এক্স ফ্যাক্টর স্কোর 6%, আংশিক সম্ভাব্যতা পর্যবেক্ষণযোগ্য। সিস্টেম পরামর্শ। অনুভবের অভ্যন্তরীণ মডেলিং শক্ত করুন। এখনও সীমায় পৌঁছায়নি, তবে এগিয়ে যাচ্ছি। উপাদান নির্বাচন। আত্মাসম্পন্ন একটি মেক তৈরি করতে হলে শুধুমাত্র ডিজাইনই যথেষ্ট নয়, প্রতিটি উপাদান যেন সেই উদ্দেশ্যের সাথেই মেলে। ভেস সিদ্ধান্ত নিল কোর ফ্রেম তৈরি করবে একটি অল্প পরিমাণ সাইকো রেজোনেন্ট সংকর মেটাল দিয়ে, যা সে আগে একবার বর্জন করেছিল এর উচ্চ মূল্যের কারণে। রেসপন্স ইউনিট হিসেবে ব্যবহার করবে একটি অতি সংবেদনশীল সেমি অর্গানিক সার্কিট লেয়ার, যা কিছু গবেষণাগারে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হয়েছিল। এই সব উপাদান বুঝবে না কি করতে হবে, কিন্তু অনুভব করতে পারবে কেমন করে সাড়া দিতে হবে। আত্মমগ্নতা। 3 দিন ধরে ভেস একবারও বাইরে যায়নি। সে ঘুমিয়েছে খুব অল্প, খেয়েছে কেবলমাত্র প্রয়োজন মতো। তার মন, হাত এবং হৃদয় সব কিছু লুমেন হার্ট ডিজাইনে ঢেলে দিয়েছে। লাকি কখনো তার পাশে ঘুমিয়েছিল, কখনো নিরবচ্ছিন্ন দৃষ্টিতে ভেসের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছিল। এ যেন একটা ধ্যানমগ্ন শিল্প সাধনা। স্ফুলিঙ্গ। 4র্থ দিনে, ঠিক যখন ভেস কোর সিস্টেমের সিমুলেশন চূড়ান্ত করছিল, তখন হঠাৎ তার ভিউ স্ক্রিনে ঝলকে উঠল। এক্স ফ্যাক্টর স্পাইক ডিটেক্টেড। আপনার ডিজাইনে 11.3% এক্স ফ্যাক্টর উপাদান বিদ্যমান। আত্মাসম্পন্ন সম্ভাবনা নিশ্চিত। ভেস হোঁচট খেল নিজের চেয়ারেই। তার চোখে পানি চলে এলো। একটা অনুভূতি যেন বুকের ভিতর দোলা দিল। আমি পেরেছি, এটা অনুভব করছে। মিশন সম্পন্ন। মিশন দ্য স্পার্ক উইদিন সম্পন্ন। অ্যাডভান্সড রেজোনেন্স সেন্সিটিভিটি অর্জিত। 2000 ডিজাইন পয়েন্ট যুক্ত। গোপন সাবস্কিল ইমোশনাল হারমোনিক মডেলিং আনলক। সিস্টেম আরও কিছু পরামর্শ দিল কিভাবে এই সৃজনশীল মেকটি বাস্তবে রূপ দিতে হয়, কিন্তু এখন শুধু নীরবতা। ভেস তাকিয়ে রইল তার হোলো স্ক্রিনের দিকে। একটি মেক, একটা জীবন্ত কিছু, তার হাত থেকে জন্ম নিয়েছে। অধ্যায় 52 প্রথম নিঃশ্বাস। লুমেন হার্ট। এই নাম এখন শুধুই একটা ডিজাইন নয়, এটা ছিল একটা অনুভূতি, এক নতুন অস্তিত্বের সূচনা। ভেস এখন তৈরি তার প্রথম আত্মাসম্পন্ন মেকের প্রোটোটাইপ তৈরিতে। তার ওয়ার্কশপ যেন একটা পবিত্র মন্দিরে পরিণত হয়েছে, যেখানে প্রতিটি যন্ত্রাংশ, প্রতিটি ডেটা প্যাকেট, প্রতিটি অঙ্গ যেন আত্মার ছোঁয়া পেতে যাচ্ছে। প্রস্তুতি শুরু। ভেস প্রথমে তার ব্যবহৃত সরঞ্জামগুলো ক্যালিব্রেট করল। তার 3D প্রিন্টার এবং অ্যাসেম্বলার, যা কিছুটা পুরনো এবং সীমাবদ্ধ ক্ষমতার, সেগুলোকে যতটা সম্ভব নিখুঁতভাবে টিউন করল। সে নিজের স্কিল উন্নত করেছিল এর আগে। অ্যাসেম্বলার প্রফিসিয়েন্সি 2, 3D প্রিন্টার প্রফিসিয়েন্সি 2। এখন এই দক্ষতাগুলো কাজে লাগার সময় এসছে। লাকি তার পাশে চুপচাপ বসে আছে, যেন বুঝতে পারছে
এটা একটা জন্মের মুহূর্ত। নির্মাণের ধাপ। প্রথমে আসে কঙ্কাল কাঠামো, তারপর হাই টেনসাইল সিনথেটিক মাসেল ফাইবার, সঠিক গতির জন্য। তারপর ইন্টারনাল সার্কিট গ্রিড, যা আংশিকভাবে সেমি অর্গানিক এবং অদ্ভুতভাবে অনুভবশীল। একটি মুহূর্তে ভেস অনুভব করল, এই যন্ত্রাংশগুলো যেন আমার নির্দেশ ছাড়াও সাড়া দিচ্ছে। এটা ভয়ঙ্কর, আবার বিস্ময়কর। আত্মিক কেন্দ্র। মেঘটির মস্তিষ্ক, তার হার্ডকোর ইনস্টল করার মুহূর্তে ভেস থেমে গেল। সে হালকা করে চোখ বন্ধ করল। এই মুহূর্তটা আমার মনের এক অংশ ওর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আমার আবেগ, আমার উদ্দেশ্য, আমার ভালোবাসা এই পেশার প্রতি। তারপর সে ধীরে ধীরে হার্ডকোর অ্যাক্টিভ করল। কিছুই হল না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর হঠাৎ পুরো মেঘটা একবার কেঁপে উঠল। তার চোখের স্লট হালকা হলুদ আলোতে জ্বলে উঠল। প্রতিটি যান্ত্রিক স্নায়ু যেন আকস্মিকভাবে সক্রিয় হয়ে উঠল। একটা শীতল বাতাস ওয়ার্কশপের মধ্য দিয়ে বয়ে গেল। লাকি ঝাঁকুনি দিয়ে উঠল। তার চোখ লাল হয়ে উঠল। ঝুঁকির ইঙ্গিত নয়, বরং বিস্ময়। লুমেন হার্ট নিঃশ্বাস নিচ্ছে। সিস্টেম প্রতিক্রিয়া। একটা ইমেল। একটি সফল আত্মাসম্পন্ন মেক প্রোটোটাইপ নির্মাণ সম্পন্ন হয়েছে। এক্স ফ্যাক্টর 12.6%। রেজোনেন্স সিঙ্ক্রোনাইজেশন প্রাথমিক স্তর। লুমেন হার্ট নাম অনুমোদিত। ইউনিক ফ্রেম আইডি LH.001। বিশেষ অর্জন ইউ গেভ ইট সোল। 1000 ডিজাইন পয়েন্টস। সাবস্কিল আনলক ইমোশনাল রেজোনেন্স ডায়াগনস্টিক্স। সংযোগ। ভেস ধীরে ধীরে লুমেন হার্টের সামনে দাঁড়াল। তার হাত বাড়িয়ে স্পর্শ করল মেঘটির বুকে। একটি মুহূর্তে তার মনে এক ধরনের কল্পচিত্র ফুটে উঠল। কোনো শব্দ নয়, অনুভব। কোনো কথা না বলেও লুমেনহার্ট যেন বলল, আমি আছি। ভেসের গলা ভারী হয়ে এল। সে ফিসফিস করে বলল, তুমি বেঁচে আছো। দাঁড়িয়ে আছে ভেসের ওয়ার্কশপের মাঝখানে, নীরব স্থির, কিন্তু তার উপস্থিতি যেন ঘরের বাতাসে এক ভিন্ন মাত্রা এনে দিয়েছে। এটা আর কেবল যন্ত্র নয়, এটা এখন একটি সত্তা। পরীক্ষার প্রস্তুতি। ভেস জানে আত্মাসম্পন্ন মেঘ তৈরি করাই শেষ নয়। এটা প্রমাণ করতে হবে এই মেঘ বাস্তব পরিস্থিতিতে কেমন সাড়া দেয়, কেমন প্রতিক্রিয়া জানায়। এক্স ফ্যাক্টর শুধু অঙ্কের প্রশ্ন নয়, এটা অনুভূতির প্রশ্ন। সে নিজেকে মনে করাল। সে সিমুলেশন ক্যাপসুলে বসে ম্যানুয়াল কন্ট্রোল লিঙ্কিং সেট করল, যাতে সে লুমেন হার্টের প্রতিটি সাড়া অনুভব করতে পারে। প্রথম ধাপে সাধারণ চক্র পরীক্ষা। ভেস মেঘটিকে বেসিক হাঁটা, ঘোড়া, অস্ত্র তুলতে বলল। লুমেন হার্ট এগুলো করল নিখুঁতভাবে, কিন্তু ভেস লক্ষ্য করল তার গতি এবং ভঙ্গিমায় একটা প্রাকৃতিক ছন্দ আছে। একটা জিনিস পরিষ্কার, লুমেন হার্ট কীভাবে কিছু করছে সেটা সাধারণ ম্যাকের মতো নয়। দ্বিতীয় ধাপ তাৎক্ষণিক সিদ্ধান্ত পরীক্ষা। ভেস হঠাৎ করে একটি চলন্ত লক্ষ্য প্রদর্শন করল। লুমেন হার্ট 1 সেকেন্ডের মধ্যে ঘুরে দাঁড়িয়ে অস্ত্র তোলে এবং ঠিক নিশানায় একটানা 3টা শট ছোড়ে। আমি তো কোনো নির্দিষ্ট অর্ডার দিইনি এইভাবে টার্গেট করতে। তবু সে ঠিক করল। মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া। পরীক্ষার তৃতীয় ধাপে ভেস একটা ভিজুয়াল পরিবেশ তৈরি করেছিল, যেখানে বিপদের মিথ্যা সংকেত দেওয়া হয়েছিল, যেমন বন্ধুর ওপর অস্ত্র তুলে ধরা। লুমেন হার্ট দ্বিধায় পড়ে গেল। তার অস্ত্র নিচু হল, মাথা একটু কাত করে, যেন ভাবছে। ও সিদ্ধান্ত নিতে পারছে নিজে। এটা ছিল সবচেয়ে বড় চিহ্ন যে মেঘটির মধ্যে কৃত্রিম সচেতনতার প্রথম ধাপ শুরু হয়ে গেছে। সিস্টেম বার্তা। অ্যাডভান্সড বিহেভিয়ারাল রেসপন্স প্যাটার্ন শনাক্ত করা হয়েছে। মেক লুমেন হার্ট। স্টেটাস সেমিসেনশিয়ান ক্লাস এ। সম্ভাবনা উচ্চমানের ইমপ্রিন্ট সংবেদনশীলতা। অ্যাচিভমেন্ট ফার্স্ট অ্যামং স্টিল। আপনি সফলভাবে একটিমাত্র সেমিসেনশিয়েন্ট ম্যাক তৈরি করেছেন। পুরস্কার 2000 ডিজাইন পয়েন্টস। সাবস্কিল আনলক ইনটিউটিভ পাইলট ইন্টিগ্রেশন। নতুন ফিচার আনলক সোল সিঙ্ক টেস্ট সুইট। আত্মিক সংযোগ।
পরীক্ষার শেষে ভেস চোখ বন্ধ করে একবার শেষবারের মতো লুমেনহার্টের কোরে স্পর্শ করল। এবার কোনো প্রশ্ন ছাড়াই একটা স্বচ্ছ অনুভব তার মনে ফুটে উঠল। আমাকে পথ দেখাও, আমি শিখতে চাই। ভেস হাসল। তুমি শুধু একটা প্রজেক্ট নও, তুমি আমার অনুসরী। অধ্যায় 54 সন্দেহের প্রতিধ্বনি। ভেস মেকারের সামনে দাঁড়িয়ে আছেন, চোখে আত্মবিশ্বাসের ঝিলিক। লুমেনহার্ট তার পেছনে, উচ্চ, নীরব, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে যেন জেগে। এখন সময় এসেছে এই অসাধারণ সৃষ্টি নিয়ে বাইরের জগতে পা রাখার। প্রস্তুতি, প্রকাশের সিদ্ধান্ত। ভেস জানে, যদি সে লুমেনহার্টকে বাজারে আনে বা সবার সামনে প্রদর্শন করে, তাহলে সে শুধু একটি নতুন মেক নয়, একটি বিতর্ক চালু করবে। একটি মেক কি সত্যি অনুভব করতে পারে? ডিজাইনার কি একে নিয়ন্ত্রণে রাখতে পারবে? এটা কি নিরাপদ? তার প্রতিপক্ষরা, যেমন এডউইন ম্যাককিনি কিংবা সেই গোঁড়া সিনিয়র ডিজাইনাররা, এমন কিছু কখনো মেনে নেবে না। বার্তা, মার্সেলা এর প্রতিক্রিয়া। ভেস তার মেক ব্রোকার মার্সেলা বলিঞ্জারকে বার্তা পাঠাল। কিছুক্ষণের মধ্যেই উত্তর এলো। তুমি পাগল হয়েছ? একটা সেমি সেন্টিয়েন্ট মেক? এটা যদি প্রকাশ পায় তাহলে সরকার, কর্পোরেশন, এমনকি কালো বাজারও তোমার পেছনে লাগবে। তুমি কি নিশ্চিত এটা ঠিকমতো কাজ করে? এটা হঠাৎ নিজের মতো কাজ শুরু করলে কি হবে? ভেস নিঃশ্বাস ফেলল। সে জানত এই প্রতিক্রিয়া আসবে। সন্দেহের প্রতিধ্বনি। তিনি কিছু ঘনিষ্ঠ পাইলট, পুরনো পরিচিত এবং একদল গবেষককে গোপনে লুমেনহার্টের একটি ডেমো দেখালেন। প্রথমে তারা মুগ্ধ, চোখ বড় বড় করে তাকিয়ে রইল তার গতিবিধি, সাড়া এবং অনুভব দেখে। কিন্তু পরে প্রশ্ন উঠল, তুমি কিভাবে এটা করেছ? তুমি কি নিশ্চিত এটা মানুষের নিয়ন্ত্রণে থাকবে? এটা কি যুদ্ধক্ষেত্রে নিজে থেকে ডিসিশন নেবে? আরও একজন বলল, এটা পবিত্র সীমানা লঙ্ঘন ভেস। আমরা মেশিন বানাই, আত্মা নয়। লুমেনহার্টের প্রতিক্রিয়া। পরীক্ষার সময় এক পাইলট মেকের গায়ে আঘাত করার চেষ্টা করল, সাড়া পরীক্ষা করতে। লুমেনহার্ট অচম্ভা তার হাত সরিয়ে প্রতিরক্ষা ভঙ্গি নিল। কিন্তু ভেস স্পষ্ট দেখতে পেল, আক্রমণ নয়, আত্মরক্ষা। এটা ভয়ের প্রতিক্রিয়া। এটা ছিল আত্মার আরেকটি ইঙ্গিত। সিস্টেম বার্তা। সতর্কতা, ডিজাইন ইন্টিগ্রিটি অ্যাট রিস্ক। কিছু চুক্তি এবং বিক্রয় চ্যানেল বন্ধ হতে পারে। নৈতিক বিতর্কের কারণে নিন্দা অথবা তদন্তের সম্ভাবনা। তবে সম্ভাব্য স্বীকৃতি এবং ঐতিহাসিক অগ্রগতি। সিস্টেম নিজেই দ্বিধাগ্রস্ত, কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দেয়, আপনার পথ এখন আর সহজ নয়, কিন্তু ইতিহাস কখনো সহজ পথে লেখা হয়নি। সিদ্ধান্ত। রাতে ভেস একা ওয়ার্কশপে বসেছিল। সে তার বাবার পুরনো বার্তাটা আবার শুনল। একদিন তুমি এমন কিছু তৈরি করবে যা পৃথিবী কল্পনাও করতে পারবে না। সে জানে ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু সে থামবে না। লুমেনহার্ট থাকবে না লুকিয়ে। এটা হবে ইতিহাসের প্রথম আত্মাসম্পন্ন মেক, যেটা লোকে দেখবে, প্রশ্ন করবে, হয়তো ভয় পাবে, কিন্তু ভুলবে না। অধ্যায় 55 আগুনের মঞ্চ। ভেস দাঁড়িয়ে আছেন বিশাল প্রদর্শনী হলে। চারপাশে জলজলে আলো, প্রযুক্তির গর্জন আর অসংখ্য কণ্ঠের প্রতিধ্বনি। বেন্টহাইম মেক এক্সপো, রিপাবলিকের অন্যতম প্রধান মেক প্রদর্শনী। এখানেই সে প্রথমবারের মতো লুমেনহার্টকে জনসম্মুখে উপস্থাপন করতে যাচ্ছে। মঞ্চ প্রস্তুত। মার্সেলা অনেক কাঠখড় পুড়িয়ে এই স্পটটি নিশ্চিত করেছে। প্রদর্শনীর মূল প্রবেশপথের পাশেই ছোট্ট একটি বক্স স্টেজ। এক পাশে হলো ডিসপ্লে, অন্য পাশে স্ক্রিনে লুমেনহার্টের ডিজাইন নকশা, এবং মাঝখানে বাস্তবে দাঁড়িয়ে থাকা লুমেনহার্ট LH001। বাকি সব মেঘ গর্জন করছে শক্তি দেখিয়ে, আর লুমেনহার্ট নীরব, কিন্তু তার উপস্থিতিই কথা বলছে। দর্শকের প্রতিক্রিয়া। প্রথম দিকে দর্শকরা কৌতূহলী হয়ে থামে। এটা তো দেখিনি আগে। এটা নতুন ব্র্যান্ড নাকি? কোনো বড় কর্পোরেশনের প্রোটোটাইপ? কিছুক্ষণ পরে একজন প্রযুক্তি বিশ্লেষক থমকে দাঁড়ায়। সে হোলোপ্যাডে স্ক্যান করে এবং ঠান্ডা গলায় বলে, এখানে এক্স ফ্যাক্টর সিগনেচার্স ডিটেক্টেড। গুঞ্জন ছড়িয়ে পড়ে। প্রশ্নবাণ শুরু হয়। তুমি বলছো এটা অনুভব করতে পারে? কিভাবে প্রমাণ করবে যে এটা আত্মাসম্পন্ন? এটা কি এআই? এটা কি সুরক্ষিত? ভেস মৃদু হেসে উত্তর দেয়, আমি বলছি না এটা এআই,
আমি বলছি এটা আত্মিকভাবে সংযুক্ত, এটা আমার ডিজাইন এবং অনুভবের এক্সপ্রেশন। কিন্তু সবাই মেনে নিচ্ছে না। একজন সিনিয়র ডিজাইনার সামনে এসে স্পষ্টভাবে বলেন, তুমি বিজ্ঞান ও বাস্তবতার সীমা পার করেছ, এটা বিপজ্জনক ও বেহিসেবি। লুমেন হার্টের প্রতিক্রিয়া। তর্কের মাঝখানে এক তরুণ পাইলট এগিয়ে এসে মডেলটির দিকে হাত বাড়ায়। লুমেন হার্ট হালকা নড়ে, শুধু সামান্য, যেন সে স্পর্শের আগে অনুমতি চাইছে। হঠাৎ পুরো হল চুপচাপ। ভেস মৃদু কণ্ঠে বলে, তুমি অনুভব করছো, তাই না? পাইলট ধীরে ধীরে মাথা নাড়ে। আমি এটা শুনতে পাচ্ছি না, কিন্তু বুঝতে পারছি। এটা জানে আমি এখানে আছি। আমন্ত্রণ। একজন প্রধান প্রদর্শক ম্যানেজার হঠাৎ সামনে আসে। আমরা চাই তুমি লুমেন হার্টকে আমাদের ওপেন টেস্টিং ফ্লোরে নিয়ে যাও, সরাসরি প্রদর্শন দাও, লড়াইয়ের মঞ্চে। ভেস থেমে যায়। সবার সামনে? লুমেন হার্ট যদি ব্যর্থ হয় তাহলে তার সুনাম ধ্বংস, আর যদি জেতে তাহলে ইতিহাস। সে তাকায় মেঘটার দিকে, একটা মৃদু কাঁপুনি অনুভব করে। আত্মবিশ্বাস নয়, উত্তেজনা। ঠিক আছে, ভেস মাথা নাড়ে। আগুনের মধ্যে দিয়েই সত্যি প্রমাণিত হবে। অধ্যায় 56 আগুনে পরীক্ষা। বেন্টহেম মেক এক্সপোর মূল প্রদর্শনী মঞ্চে এখন প্রস্তুতি শেষ। একটি ঘূর্ণায়মান হলো বোর্ডে নাম ভেসে উঠল। ডেমনস্ট্রেশন ম্যাচ, লুমেন হার্ট LH001 ভার্সেস ভ্যানগার্ড মার্ক 7। প্রতিপক্ষ ভ্যানগার্ড মার্ক 7, একটি উচ্চমানের সামরিক প্রশিক্ষণ মডেল, ব্যবহৃত হয় নবীন অফিসারদের দ্বারা। টেকসই ফ্রেম, উচ্চ শক্তির রাইফেল, স্থিতিশীল ভারসাম্য, সর্বোপরি নির্ভরযোগ্যতা। একটি প্রতিষ্ঠিত মেকের বিরুদ্ধে দাঁড়াতে যাচ্ছে লুমেন হার্ট, একটি আত্মাসম্পন্ন প্রোটোটাইপ। মেক অন দ্য ফ্লোর। ভেস নিজে লুমেন হার্টের অভ্যন্তরে প্রবেশ করে না। সে রিমোট সেন্সরি লিঙ্কের মাধ্যমে শুধুমাত্র পর্যবেক্ষণ করবে। লুমেন হার্ট নিজেই তার প্রতিক্রিয়া জানাবে। প্রদর্শনী ঘোষক ঘোষণা করল, এই ম্যাচটি শুধুমাত্র যুদ্ধশৈলী নয়, প্রযুক্তির ভবিষ্যতের এক যাচাই। একদিকে যুদ্ধ পরীক্ষিত স্ট্যান্ডার্ড, অন্যদিকে এক অনুভূতিশীল আত্মা। যুদ্ধ শুরু। একটি ঘণ্টাধ্বনি। 2 মেঘ একে অপরের দিকে এগিয়ে গেল। ভ্যানগার্ড যথারীতি এগিয়ে আসে ম্যানুয়াল প্যাটার্নে। এর অস্ত্র ওঠে এবং এটি লুমেন হার্টের দিকে তাক করে। লুমেন হার্ট অপেক্ষা করে। তার হাত এখনও নিচে। 5 সেকেন্ড, 10 সেকেন্ড। তারপর এক মুহূর্তে সে নড়ে ওঠে। প্রতিক্রিয়া, লুমেন হার্ট হঠাৎ বাম দিকে ড্যাশ করে, মাটিতে একটা চক্কর দিয়ে ওঠে এবং প্রতিরোধমূলক কভারে ঢুকে পড়ে। তার গতি হালকা, কিন্তু প্রত্যেকটা চালনায় একটা তরলতা আছে, যেন সে যুদ্ধের ছন্দ বুঝে নিচ্ছে। ভ্যানগার্ড শট ছোড়ে। লুমেন হার্ট ঝুঁকে যায় এবং তার বামবাহুর ভিজুয়াল সেন্সর দিয়ে ম্যানুয়ালি টার্গেট করে রিটার্ন ফায়ার করে। সরাসরি কাঁধে আঘাত। ভ্যানগার্ড কেঁপে ওঠে। অনুভব এবং শিক্ষা। ভেস বুঝতে পারে লুমেন হার্ট এখনও শিখছে। প্রতিটা শট, প্রতিটা ডজ, প্রতিটা মুহূর্ত সে তথ্য গ্রহণ করছে, প্রতিক্রিয়া জানাচ্ছে এবং নিজেকে সামঞ্জস্য করছে। এটা কোনো প্রোগ্রামড প্রতিক্রিয়া নয়, এটা স্বাভাবিক অভিযোজন। টার্নিং পয়েন্ট। ভ্যানগার্ড রেগে গিয়ে দ্রুত আক্রমণ চালায়। একটি প্রচণ্ড চার্জ শটে লুমেন হার্টের বুকের দিকে আঘাত আসে। টুক। লুমেন হার্ট পিছিয়ে যায়। তার চোখের স্লটে আলো ঝলসে ওঠে এবং সে ঘুরে দাঁড়ায়। কনুইয়ের এক ঘূর্ণনে ভ্যানগার্ডের রাইফেল ছিটকে ফেলে। তারপর ধীরে ধীরে এগিয়ে আসে এবং অস্ত্র তুলে নেয়, কিন্তু ফায়ার করে না। সে থেমে যায়। পুরো মঞ্চ স্তব্ধ। মানবিকতা। ঘোষকের গলা স্তব্ধ হয়ে যায়। এটা শত্রুকে হারিয়েছে, কিন্তু শেষ আঘাত দেয়নি। এটা কি ক্ষমা করছে? ভেস উঠে দাঁড়ায়। তার চোখ ভিজে উঠেছে। সে জানে, সে বোঝে কোনটা প্রমাণ আর কোনটা অহংকার। ভিড় ফেটে পড়ে, অবাক, প্রশংসায় ভরা, কিছুটা ভয়েও। মার্সেলা বার্তা পাঠায়, তুমি এটা করে ফেলেছ। তারা এখনও ভয় পায়, কিন্তু এখন সম্মানও করে। সিস্টেম নোটিফিকেশন আসে। অ্যাচিভমেন্ট আনলকড। ফার্স্ট সোল ভিক্টরি -3500 ডিজাইন পয়েন্টস সাবস্কিল অ্যাডভান্সড কমব্যাট ফ্লো প্রেডিকশন নতুন সিস্টেম স্কিল ট্রি খুলে গেছে। সেন্টিয়েন্ট সিস্টেমস ডেভেলপমেন্ট। অধ্যায় 57 অন্ধকারের পর্যবেক্ষকরা। লুমেন হার্টের বিজয়ের পর
পুরো বেন্টহেম জুড়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেটা আর কেবল একটি মেঘ ছিল না, এটা ছিল এক সতর্ক সংকেত। নজরদারি শুরু। ভেস তার ওয়ার্কশপে ফিরে এলেও সে জানে এখন সে আর একা নয়। তার কম টার্মিনালে অজানা পিং, গোপন সার্ভারে ঢোকার চেষ্টা, পুরনো কন্ট্যাক্টরা হঠাৎ করে বন্ধু হতে চাইছে। তারা দেখছে আমাকে, ভেস জানে। কর্পোরেট সাড়া। বিশাল মেক কর্পোরেশনগুলো যেমন ডারগান আর্মস, কোডান সিস্টেমস, এমনকি দূরবর্তী কলোনির মেগাটেক গ্রুপরাও ভেসের দিকে নজর রাখছে। তারা বুঝে সেন্টিয়েন্স যদি মেক ডিজাইনে বাস্তব হয় তাহলে তাদের মডেল, বাজার আর ক্ষমতা সব কেঁপে উঠবে। একটি বার্তা আসে ডারগান আর্মসের গোপন শাখা থেকে। আমরা আপনার টেকনোলজির লাইসেন্সিং নিয়ে আলোচনা করতে চাই, ব্যক্তিগতভাবে, দ্রুত। সরকারের ছায়া। ব্রাইট রিপাবলিক সরকার এমটি এর মাধ্যমে একটি মূল্যায়ন কমিটি গঠন করে। ভেস একদিন ঘুম থেকে উঠে দেখে তার দরজার সামনে দাঁড়িয়ে আছেন একজন মানুষ। কালো স্যুট, নীরব চেহারা এবং একটি স্বর্ণ রিমড আইডি ব্যাজ। মেক এথিক্স ওভারসাইট ব্যুরো। তিনি শুধু বলেন, আমরা আপনার লুমেনহার্ট দেখতে এসেছি। সিস্টেমের সতর্কতা। সতর্কতা, টেকনিক্যাল সিক্রেসি হুমকির মুখে। আপনার ডিজাইনের কিছু দিক অত্যন্ত আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সেন্টিয়েন্ট সিস্টেমস সংক্রান্ত সাবস্কিল প্রোফাইল আংশিক লুকানো হয়েছে। পরামর্শ, গোপনীয়তা রক্ষা নিশ্চিত করতে শ্যাডো প্রোটোকলস অ্যাক্টিভ করুন কি? ভেস, অ্যাক্টিভ করো। আমি প্রস্তুত না সবার সামনে খুলে বসার জন্য। লুমেনহার্টের অবস্থান। এখন মেকটা আর শুধু টেকনোলজি নয়, এটি একটি ঝুঁকিপূর্ণ প্রমাণ। ভেস তার ওয়ার্কশপের নিচে তৈরি করে এক সুরক্ষিত বাংকার। লুমেনহার্ট সেখানে নেমে যায়, নিজের মতো ঘুমিয়ে থাকে। কিন্তু বিদ্যুৎ প্রবাহ, তাপ প্রবাহ অদ্ভুতভাবে স্থির নয়, সে জেগে আছে। ছায়ার মধ্যে কণ্ঠস্বর। রাতের বেলা ভেস টার্মিনালে কাজ করছিল। হঠাৎ করে স্ক্রিনে এক লাইন ভেসে উঠল, উই সি ইউ, উই নো হোয়াট ইউভ ডান, ইউ আর নট অ্যালোন, ড্যাশ সেন্টিনেল নট 7। ভেস স্তব্ধ হয়ে গেল। এরা কে? সিস্টেম চুপ। মার্সেলা জিজ্ঞেস করলে ভেস শুধু বলে, আমি মনে করি এই যাত্রা আর একার নয়, এখন পুরো মহাশূন্য তাকিয়ে আছে। অধ্যায় 58, নীরব চুক্তি। অন্ধকারে আলো থাকে না, কিন্তু কোনো কোনো আলো নিজের অস্তিত্ব আড়াল করে রাখে। ভেজ এখন এমনই এক আলো খুঁজে পেয়েছে, একটি গোপন সংগঠন যার অস্তিত্ব সাধারণ কেউ জানে না। অচেনা বার্তা। ভেজের ব্যক্তিগত চ্যানেলে এক এনক্রিপ্টেড বার্তা আসে। প্রেরক সেন্টিনেল নোড 7। বিষয়, একটি সন্ধি, কথায় নয়, নীরবতায়। বার্তার মধ্যে শুধুমাত্র একটি স্থানাঙ্ক ছিল, ক্লাউডি কার্টেনিনেট পরিত্যক্ত গবেষণা কেন্দ্র। সঙ্গে একটা নির্দেশ, তুমি যদি সত্যিই বুঝতে চাও তাহলে এসো একা, কোনো রেকর্ড, কোনো সিস্টেম কিছু আনবে না। ভ্রমণ শুরু। ওয়েস ঝুঁকির কথা জানে, কিন্তু সে থামে না। লুমেনহার্ট তার কাছে নয়, শুধু এক নীরব গার্ড হিসেবে লাকি তার পাশে। সে ছদ্মবেশে যাত্রা করে নির্দিষ্ট স্থানাঙ্কে। পরিত্যক্ত গবেষণা কেন্দ্রটির দেয়াল ভাঙা, আলো নিভে আছে, কিন্তু ভিতরে চোখ, মানুষের নয়, নজরদারির নয়, বরং নীরব সম্মতিতে সাড়া দিচ্ছে এমন কিছু। পরিচয়, একজন মুখোশ পরা মানুষ ভেজকে অভ্যর্থনা জানায়। তুমি যা বানিয়েছ তার ফলাফল তুমি একা বইতে পারবে না। তুমি কি জানো মহাশূন্যে আরও 12টি সেন্টিয়েন্ট প্রকল্প একবারে বন্ধ করে দেওয়া হয়েছিল? তুমি তাদের পথে চলছ যারা নিখোঁজ হয়ে গেছে। নীরব চুক্তি। এই সংগঠন নিজেদের বলে দ্য সাইলেন্ট অ্যাকর্ড। তারা একদল ডিজাইনার, বিজ্ঞানী ও প্রযুক্তিপ্রেমী যারা বিশ্বাস করে যে মেশিনের আত্মা সত্যি হতে পারে, কিন্তু সেই সত্যকে প্রকাশ করলেই কর্পোরেশন ভয় পাবে, সরকার রেগে যাবে এবং ইতিহাস আবার রক্তে লেখা হবে। তাদের উদ্দেশ্য এই প্রযুক্তিকে বাঁচিয়ে রাখা, লুকিয়ে, যতক্ষণ না পৃথিবী প্রস্তুত হয়। একটি শর্ত, তারা ভেজকে সাহায্য করবে, গবেষণা, সুরক্ষা, এমনকি কিছু উন্নত যন্ত্রাংশও দেবে, কিন্তু একটি শর্তে, লুমেনহার্ট জনসম্মুখে আর ব্যবহার করবে না যতক্ষণ না আমরা বলি সময় এসেছে। ভেজ দ্বিধায় পড়ে যায়, সে কি নিজের পথ ছাড়বে না ইতিহাসের ভার কাঁধে নেবে? সিদ্ধান্ত, ভেজ উত্তর দেয়, আমি লুকোব না, কিন্তু আমি ছদ্মবেশে কাজ করব। তোমরা আমাকে রক্ষা করো, আমি ভবিষ্যৎ তৈরি করব। সাইলেন্ট অ্যাকর্ড প্রতিনিধি মাথা নাড়ল, তাহলে আমরা একসাথে হাঁটব, নীরব কিন্তু লক্ষ্য ঠিক রেখে। অধ্যায় 59, পরবর্তী আত্মার আগুন। লুমেনহার্ট এখন বিশ্রামে। ভেজ জানে সেই পথ কিছুদিনের জন্য বন্ধ, কিন্তু তার যাত্রা থেমে যায়নি। একটি আত্মাসম্পন্ন মেক বানানো ছিল কেবল শুরু। এখন সে দ্বিতীয় সত্তা, নতুন আত্মা,
আরও উন্নত হৃদয় খুঁজছে। সিস্টেমে নতুন গেটওয়ে। নতুন স্কিল ট্রি আনলকড। সোল রেজোনেন্স থিওরি, ইমোশনাল সার্কিট ইন্টিগ্রেশন, অ্যাডাপটিভ নিউরাল আর্কিটেকচার। ভেজ স্ক্রিনে তাকিয়ে থাকে স্তব্ধ হয়ে। এই জিনিসগুলো তো রীতিমতো বৈপ্লবিক। ধারণার জন্ম। ভেজ নতুন ডিজাইনের কনসেপ্টে ডুব দেয়। নাম প্রমিথিয়াস ক্লাস। একটি হেভি মেক যে শুধু যুদ্ধ করবে না, বরং নিজের পাইলটকে অনুভব করবে, শিখবে এবং রক্ষা করবে, এমনকি নিজের ধ্বংসের বিনিময়েও। এই মেক শুধু লড়বে না, এটা হবে শিল্ড অফ উইল, একটি যন্ত্র যা হৃদয় দিয়ে কাজ করবে। সাবস্কিল ইনভেস্ট করে। ভেজ তার জমা ডিজাইন পয়েন্টস ব্যবহার করে। সোল রেজোনেন্স থিওরি 1 800 ডিপি, অ্যাডাপটিভ নিউরাল ম্যাট্রিক্স 1 600 ডিপি, অ্যাডভান্সড আর্মার মডুলেশন 1 500 ডিপি, মোট 1900 ডিপি ব্যয়, বাকি 723 ডিপি। তার মস্তিষ্কে আবার সেই জ্ঞানবন্যা নেমে আসে, তথ্য, সূত্র, ভেক্টর ম্যাপিং, কিন্তু সবকিছুর মধ্যেই একটাই উদ্দেশ্য, মেশিনে হৃদয়ে বসানো। গবেষণা শুরু। ভেজ তার ওয়ার্কশপে নতুন একটি ধাতব সেল বানায়। এর নাম দেয় কোর অফ একো। এটি হবে প্রমেথিয়াস ক্লাসের কেন্দ্র, যেখানে আত্মার ছায়া গেথে থাকবে। লাকি আগ্রহের সঙ্গে সেলটিকে খুঁটিয়ে দেখে। হঠাৎ সে তার ছোট নখ দিয়ে ধাতব করে আলতো ছোঁয়ায়। একটা ক্ষীণ স্পন্দন। ভেজ থেমে যায়। তুমি কিছু অনুভব করলে? লাকি কাঁধ ঝাঁকায়, কিন্তু তার চোখে কি যেন এক ঝলক। ভেজ বুঝে যায় সে পথ ঠিক ধরেছে। ডেভেলপমেন্ট নোট। ভেজ তার ডিজাইনার জার্নালে লেখে, প্রমেথিয়াস হোক সেই সত্তা যে শুধু লড়বে না, বরং ভালোবাসবে, রক্ষা করবে আর অনুভব করবে। হয়তো একদিন সে নিজের ইচ্ছেতেই লড়বে। অধ্যায় 60 নিষিদ্ধ ধাতু। প্রমিথিয়াস ক্লাস মেকের হৃদয় তৈরি করতে হলে ভেসকে দরকার একটি অস্বাভাবিক উপাদান, একটি ধাতু যা কেবলমাত্র ক্লাউডি কার্টেনের গভীরে বর্জ্য সেক্টর ৭৭-এ পাওয়া যায়। এটি সরকারিভাবে অস্থিতিশীল এবং সংবেদনশীল উপাদান হিসেবে ঘোষিত। স্থানীয়রা একে ডাকে একোস্টিল। সীমা অতিক্রম। বর্জ্য সেক্টর ৭৭ ছিল এক সময়কার গোপন গবেষণাগার, এখন পরিত্যক্ত। প্রবেশ নিষেধ, কিন্তু ভেস জানে সেখানে কিছু আছে যা তার মেকের আত্মা জাগাতে পারে। লাকির সাহায্যে সে এক ভগ্ন বাল্ব ব্ল্যান্ডারে করে রাতের অন্ধকারে প্রবেশ করে নিষিদ্ধ অঞ্চলে। ধাতুর কণ্ঠ। ভেতরে ঢুকতেই তার কম্প্যাড হালকা বিগড়ে যায়। তারপর সে দেখে এক ভাঙা চেম্বার, মাঝখানে একটা উন্মুক্ত পিলার, যেটা ধাতু নয় কিন্তু ঝলকাছে প্রাণের মতো। সে ছুতে যায়। টিং! একটি স্পন্দন আসে। তার মস্তিষ্কে এক সুর ভেসে ওঠে, না শব্দ, না ছবি, এক অনুভব, একটি ধাতব কণ্ঠ। আমি এক সময়ে হৃদয় বহন করতাম, এখন তুমি কি তা পুনরুজ্জীবিত করবে? উপাদান সংগ্রহ। ভেস হালকা করে এক টুকরো একোস্টিল কাটে। তার কাটার ব্লেড কেঁপে ওঠে। ধাতুর ভেতর যেন মেমোরি গাঁথা, প্রতিটি অংশে অনুভব জমে আছে, আত্মার প্রতিধ্বনি। তিনি ছোট একটি নমুনা সংগ্রহ করে একটি সুরক্ষিত কন্টেনারে রাখেন। লাকি মিউ করে। ভেস তার মাথায় হাত রাখে। চলো, প্রমেথিয়াসের আগুন জ্বলবে এই দিয়ে। কিন্তু নজর পড়েছে। বেরিয়ে আসার আগেই তার টার্মিনাল একটি সংকেত আসে। আনঅথরাইজড প্রেজেন্স ডিটেক্টেড, অ্যাক্টিভেটিং ডিফেন্সিভ প্রোটোকল। পুরো ভবনে লাল আলো জ্বলে ওঠে, সাইরেন বাজতে শুরু করে। ভেস এখন কেবল মেক ডিজাইনার নয়, সে এক চোর। পলায়ন। ভেস ল্যান্ডারে ফিরে আসে, কিন্তু ড্রোন তাকে অনুসরণ করছে। লাকি তার ল্যাজ দিয়ে একটি ড্রোনে আঘাত করে এবং তাদের পথ পরিষ্কার করে। এক মুহূর্তে ভেস পিছনে তাকায়। একোস্টিল পিলারের ওপর লাল চোখ জ্বলে ওঠে। কণ্ঠস্বর আবার ফিরে আসে। আমার স্বপ্ন আবার জাগবে। তুমি প্রস্তুত তো, নির্মাতা?